ঠিক আছে, চল। অরিও যেবার কথায় রাজি হলো। ওরা রাস্তার ধারে একটা ফুচকার দোকানের দিকে এগোতে যাবে, ঠিক তখনই একটা কর্কশ মোটরসাইকেলের হর্নের আওয়াজে ওদের পথ আটকে গেল। একটা ছ্যাঁচড়া ধাঁচের মোটর বাইক নিয়ে ওদের ঠিক সামনে এসে দাঁড়ালো তিনজন ছেলে। বাইক চালকের আসনে যে বসেছিল তার পরনে চকচকে নোংরা ডিজাইনের শার্ট, গলায় মোটা চেন আর চুলে অদ্ভুত এক কালার করা। ছেলেটার নাম রাফান, তবে এই এলাকায় সবাই তাকে রাফান্না বলেই ডাকে। রাফান হলো এই এলাকার এক মূর্তিমান আতঙ্ক। সে বর্তমান বিরোধী দলের প্রভাবশালী নেতা রাজন খন্দকারের দলের একজন ছোটখাটো পাতি নেতা বলা চলে। রাজন খন্দকারের ক্ষমতার দাপটে রাফান এলাকায় চরম বিটলামি, মারামারি, চাঁদাবাজি আর দলের পাওয়ার দেখিয়ে বেড়ায়। সাধারণ মানুষ তাকে দেখে ভয় পথ ছেড়ে দেয়। রাফান বেশ কিছুদিন ধরেই অরিকে পিছু করছে। কলেজের সামনে রাস্তার মোড়ে অরিকে দেখলে সে নানা রকম কুপ্রস্তাব দেয় এবং প্রেম করার জন্য জোর করে। তবে রাফান বিন্দুমাত্র জানতো না যে অরি স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধার ছেলের বউ, কিংবা সে দেশের শিক্ষামন্ত্রী সারি মৃধার আইনত স্ত্রী। অরি সবসময় খুব সাধারণভাবে চলে, সাধারণ মেয়েদের মতো কলেজে যাতায়াত করে। আর আরিশান মৃধাও মেয়ের সুরক্ষার জন্য সবসময় ওনার পার্সোনাল বডিগার্ডদের সাধারণ পোশাকে অরির আশেপাশে লুকিয়ে রাখতেন, যাতে অরির সাধারণ জীবনে কোনো ব্যাঘাত না ঘটে। রাফান অরির সৌন্দর্য দেখার পর থেকে ওর জন্য প্রায় পাগল হয়ে গেছে। প্রায় সময় অরিকে দেখা মাত্র ওর সঙ্গে প্রেমের জন্য কুপ্রস্তাব পাঠাতো, তবে অরি সেসবে পাত্তাই দিত না। বরাবরই অরি পড়াশোনা আর স্বপ্ন পূরণের পিছিয়ে ছুটেছে। এসব প্রেম ভালোবাসা ওর জন্য নয়, তা অরি মনে প্রাণে বিশ্বাস করে। আজকে অরিকে দেখে রাফানের ভাবভঙ্গি আরো বেশি নোংরা হয়ে উঠল। সে বাইক থেকে নেমে অরির একদম মুখোমুখি এসে দাঁড়ালো। ওর চোখ দুটোতে ছিল এক ধরনের লম্পট চাহনি। সে নিজের চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলল, উফ, সুন্দরী, পরীক্ষা কেমন হলো? এত ভাব মারো কেন বলো তো? কতদিন ধরে পিছু করছি, একটাবার তো ভালো করে কথাও বলো না। আজকে তো পরীক্ষা শেষ, চলো আমার বাইকে ওঠো, একটু ঘুরে আসি। রাফান ভাইয়ের সঙ্গে প্রেম করলে এই এলাকার রানী হয়ে থাকবে, কেউ তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। রাফানের এই নোংরা কথাবার্তা আর সস্তা ভাব দেখে জেবা ভয়ে অরির হাতটা শক্ত করে চেপে ধরল। রাফানকে দেখে অরির ভেতরে রাগ যেন চড়চড় করে মাথায় উঠছিল। একে তো সকাল থেকে মনের ওপর দিয়ে এত বড় ঝড় বয়ে গেছে, তার উপর এই বখাটে ছেলের এরকম নোংরা আচরণ দিন দিন ও ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। অরি রাফানের দিকে তীব্র ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে বলল, রাস্তা ছাড়েন বলছি, নিজের সীমার মধ্যে থাকেন। ভদ্রভাবে বলছি, আমাদের পথ থেকে সরেন। রাফান অরির এই ধমক শুনে হো হো করে হেসে উঠল। ওর পেছনের দুই চামচাও দাঁত বের করে হাসতে লাগলো। রাফান আরো এক ধাপ এগিয়ে এসে অরির জামার হাতার কোনাটা ধরার জন্য হাত বাড়িয়ে বলল, আরে বাহ, সুন্দরীর তো রাগও অনেক, এই রাগটাই তো আমার ভালো লাগে। রাফানের হাতটা অরির জামায় স্পর্শ করার আগে ওকে পুরো স্তব্ধ করে দিয়ে একটা চটাস করে শব্দ হলো। অরি নিজের সমস্ত শক্তি দিয়ে রাফানের গালে এক মস্ত বড় থাপ্পড় কষিয়ে দিল। থাপ্পড়ের চোটে রাফানের মুখটা একদিকে ঘুরে গেল এবং ও ঠোঁটের কোণ ফেটে সামান্য রক্ত বের হয়ে এলো। রাফানের চামচারা এবং আশেপাশের সাধারণ মানুষের এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে ফেলল। এই এলাকায় রাফান্নাকে থাপড় মারা দুঃসাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি। রাফান নিজের গালে হাত দিয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও চোখের মণিতে এখন অপমান আর তীব্র হিংস্রতা ফুটে উঠল। সে রাগে চিৎকার করে বলল, কি, তোর এত বড় সাহস, তুই রাফান তাহমিদকে থাপ্পড় মারলি? আজ তোকে আমি। রাফান অরির দিকে হাত তুলতে যাবে, ঠিক তখনই যেন আকাশ থেকে বজ্রপাত হলো। রাস্তার চারপাশ থেকে সাধারণ পোশাকে থাকা 4-5 জন বিশাল দেহের সুঠাম পুরুষ চিতাবাঘের মতো ছুটে এলো। এরা আর কেউ নয়, আরিশান মৃধার স্পেশাল বডিগার্ড ফোর্স, যারা এতক্ষণ অরির সুরক্ষায় আড়ালে দাঁড়িয়েছিল। গার্ডদের লিডার এসে এক ঝটকায় রাফানের তোলা হাতটা ধরে ফেলল এবং মট করে একটা শব্দ করে ওর হাতটা ঘুরিয়ে দিল। রাফান ব্যথায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। বাকি গার্ডরা রাফানের দুই চামচাকে ধরে লাথি আর কিল ঘুষি মারতে মারতে রাস্তায় ধুলোয় মিশিয়ে দিল। গার্ডদের মারের তীব্রতা দেখে রাফানের দলের লোকজনের অহংকার 1 সেকেন্ডে ধুলোয় মিশে গেল।
তারা মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। গার্ডদের লিডার অরির সামনে এসে অত্যন্ত বিনীতভাবে মাথা নিচু করে বলল, ম্যাম, আপনি ঠিক আছেন তো? আমাদের আসতে কয়েক সেকেন্ড দেরি হওয়ার জন্য দুঃখিত। অরি নিজেকে সামলে নিয়ে বলল, আমি ঠিক আছি। এই মাস্তানগুলোকে এখনই লোকাল পুলিশের হাতে তুলে দিন, এদের যেন উপযুক্ত শাস্তি হয়। গার্ডরা তৎক্ষণাৎ লোকাল থানার ওসিকে ফোন করলো। স্বরাষ্ট্রমন্ত্রীর পার্সোনাল ফোর্সের ফোন পেয়ে ওসি সাহেব নিজের চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। 5 মিনিটের মধ্যে পুলিশের দুটি ভ্যান সাইরেন বাজাতে বাজাতে এসে হাজির হলো। পুলিশ এসে রাফান এবং তার চামচাদের কুকুরের মতো টেনে হিঁচড়ে ভ্যানে তুলল। রাফান তখনও ভ্যানের ভেতর থেকে অরির দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে চিৎকার করে হুমকি দিচ্ছিল। তোর এত বড় সাহস মাগি! তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস? আমাদের লিডার হলো রাজন খন্দকারের ছেলে আফিম খন্দকার। ও এই শহরের রাজা। সে তোকে আর তোর ওই গার্ডদের জ্যান্ত পুঁতে ফেলবে, দেখে নিস তুই। পুলিশের ভ্যানটি রাফানকে নিয়ে থানার দিকে রওনা হয়ে গেল। অরি জেবাকে শান্ত করলো, কারণ জেবা তখনও ভয় কাঁপছিল। অরি জেবাকে নিয়ে গার্ডদের গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে রাফানদের থানায় নিয়ে লকআপে পুরে রাখার খবরটা খুব দ্রুত খন্দকারের দলের প্রধান কার্যালয়ে পৌঁছে গেল। রাজন খন্দকারের একমাত্র ছেলে আফিম খন্দকার তখন ওর বিলাসবহুল এয়ার কন্ডিশন রুমে বন্ধুদের নিয়ে মদ্যপান আর আড্ডায় মত্ত ছিল। আফিম হলো এই শহরের এক কুখ্যাত ও নোংরা চরিত্রের ছেলে। বাবার অঢেল টাকা আর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সে শহরে যা ইচ্ছা তাই করে বেড়ায়। বিশেষ করে মেয়েদের প্রতি ওর এক চরম লোভ ও লালসা রয়েছে। মেয়েদের শারীরিক ভোগ করাটাই ওর প্রধান নেশা। এ পর্যন্ত ওর নামে প্রায় 25টার মতো ধর্ষণের ফাইল কেস থানায় জমা পড়েছে। কিন্তু প্রতিবারই ওর বাবা রাজন খন্দকার কোটি কোটি টাকা খরচ করে আর ক্ষমতার জোর দেখিয়ে ওকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। আইনের হাত ওর ওপর কখনোই পৌঁছাতে পারেনি। রাফানের এক চামচা কোনো মতে আফিমের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জারিফকে ফোন করে জানালো, ভাই, রাফান ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। কলেজের সামনে একটা মেয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়ের সঙ্গে কথা বলে দেখছি কিছু করা যায় কি না। জারিফ এরপর ফোনটা কেটে আফিমকে এসে ব্যাপারটা জানায়। আফিম যখনই খবর শুনল ও চরম বিরক্ত হলো। ও নিজের মদের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে বলল, কি? রাফাইন্নাকে পুলিশ লোকাপে ভরার সাহস পায় কোত্থেকে? হ্যাঁ, ও কার দয়ায় চলে তাকে ওসি ভুলে গেছে? আফিম তৎক্ষণাৎ ওর বিশাল গাড়ির বহর আর একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে সোজা লোকাল থানায় গিয়ে হাজির হলো। থানায় আফিমকে ঢুকতে দেখে ওসির কপাল দিয়ে ঘাম ঝরতে লাগলো। আফিম ওসির টেবিলের ওপর ধপ করে হাত মেরে বলল, ওসি সাহেব, রাফানকে এখনই ছাড়ুন। কার ইশারায় ওকে ধরেছেন? হ্যাঁ? ওসি সাহেব ভয়ে তোতলামি করতে করতে বললেন, আফিম ভাই, আমি তো কিছু করতে পারবো না। উপরের কড়া নির্দেশনা আছে। ওনাকে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর পার্সোনাল গার্ডরা ধরে আমাদের হাতে দিয়েছে। মামলা খুব কড়া। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুনে আফিম মনে মনে একটু দমে গেলেও বাইরে ওর অহংকার কমল না। সে বাবার নাম ব্যবহার করে এবং ওসির পকেটে এক মস্ত বড় টাকার বান্ডিল গুজে দিয়ে জোরপূর্বক রাফান এবং ওর চামচাদের লকআপ থেকে ছাড়িয়ে নিজের গাড়িতে তুলল। থানা থেকে বের হয়ে আফিম ও জিপ গাড়ির পেছনে সিটে বসল। রাফানের দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছিল রে রাফাইন্না? স্বরাষ্ট্রমন্ত্রীর লোক তোদের এভাবে মারলো কেন? তুই কি আরিসান মৃধার কোনো লোকের ওপর হাত দিয়েছিলি? রাফান তখনও যন্ত্রণায় কাতরাচ্ছিল আর ওর গালে অরির থাপ্পড়ের দাগটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে অত্যন্ত ক্ষোভ আর রাগ নিয়ে বলল, না ভাই, আরিশান মৃধার কোনো লোকের উপর না। কলেজের সামনে একটা মেয়ের সঙ্গে একটু জাস্ট কথা বলতে গিয়েছিলাম। মেয়েটা দেখতে ভাই মারাত্মক সুন্দর। এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। যেন কোনো মানুষ নয়, আস্ত একটা হুড়পড়ি। কিন্তু শালির যা তেজ, ও সবার সামনে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। মেয়েটা থাপ্পড় মারার সঙ্গে সঙ্গেই চারপাশ থেকে ওই গার্ডগুলো এসে আমাদের কুত্তা মারা দিল। আমরা তো বুঝতেই পারছি না ওই সামান্য মেয়েটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর গার্ডরা কেন আসবে। রাফানের কথা শুনে আফিমের চোখের মনিতে এক অদ্ভুত কুৎসিত মনোভাব ফুটে উঠল।
একটা সাধারণ মেয়ে, তার আবার এত তেজ কিসের? সে আফিম খন্দকারের ডান হাত রাফানকে থাপ্পড় মারে। আফিম মেয়েটার মারাত্মক সৌন্দর্যের বর্ণনা শোনার পর ওর ভেতরে সেই নোংরা রাক্ষসটা এক মুহূর্তের জন্য জেগে উঠল। ওর মাথায় এক চরম কুচিন্তা এবং তীব্র লালসা ভর করল। ও নিজের ঠোঁটটা জিভ দিয়ে চাটতে চাটতে বলতে লাগলো, একটা সাধারণ মেয়ের এত বড় সাহস! এর অহংকার আমি তামিম খন্দকার সামান্য এক হাতে তুড়ি মেরেই ভেঙে ফেলবো। আরিসান মৃধার গার্ডরা হয়তো এমনিতেই ওই এলাকায় ডিউটিতে ছিল। এই মেয়েটাকে আমার চাই চাই। এর শরীরের সব তেজ আমি এক রাতের ধুলোয় মিশিয়ে দেব। আফিম রাফানের দিকে তাকিয়ে অত্যন্ত নোংরা একটা হাসি দিয়ে বলল, মেয়েটার নাম আর ঠিকানা বের কর রাফান। ওর ওই তেজি রূপটা আমার পছন্দ হয়েছে। 25টা ফাইল তো অলরেডি ক্লোজড। 26 নাম্বার ফাইলটা এই মেয়ের নামেই খোলা যাক। হ্যাঁ, রাফান আফিমের কথা শুনে বেশ আনন্দিত হলো। ওর ভেতরে এতক্ষণ যাবৎ মেয়েটার জন্য পুষে থাকা রাগ পৈশাচিকতায় রূপ নিল। আফিম আর বেশিক্ষণ থাকলো না সেখানে। নিজের কালো জিভটা টেনে নিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। খন্দকার ভিলার বিশাল ড্রয়িং রুম। সোফায় হেলান দিয়ে বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন রাজন খন্দকার। পাশে রাখা টেবিল থেকে ধোয়া ওঠা কফির কাপটা হাতে নিলেন। এটা ওনার নিত্যদিনের স্বভাব। সকালে চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু করলেও বিষণ্ণ বিকেলে এক কাপ কড়া গরম কফি ওনার চায়ে চাই। ছিমছাম গরনের হ্যাংলা পাতলা একহারা গরম তার। মাথা চুলে অনেক আগেই রূপলি পাক ধরেছে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর পায়জামা, যা ওনার অবয়বে এখনো একটা মার্জিত নেতার ভাব ধরে রেখেছে। ছাত্র জীবনে তিনি ছিলেন এক তুখোর দূরদর্শী রাজনীতিবিদ। বাবা মায়ের অমতে পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সময়ের সাথে সাথে সাধারণ মানুষের কাছ থেকে সাড়াও মিলেছিল উপচে পড়া। পরপর দুবার সংসদ সদস্য এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে রাজনীতির পরিচ্ছন্ন আকাশটা মেঘলা হতে শুরু করলো যেদিন থেকে আরিশান মৃধা ওনার আসনে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ালেন। শিক্ষা, যোগ্যতা, সততা আর দায়িত্ব পালনের অনন্য দক্ষতায় আরিশান মৃধা সব দিক থেকে রাজন খন্দকারের চেয়ে এগিয়েছিলেন। ফলে জনতা আর রাজন খন্দকারকে নয়, আরিশান মৃধাকেই বেছে নিল। এ পরাজয় নিয়ে রাজন খন্দকারের মনে কোনো ক্ষোভ বা আফসোস ছিল না। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন রাজনীতি জোর খাটানোর জায়গা নয়, ভালোবাসা আর বিশ্বাস দিয়ে মানুষের মন জয় করার জায়গা। জনগণ যার কাছ থেকে ভরসা আর নিরাপত্তা পাবে তার দিকেই ছুটবে। আরিশান মৃধাকে তিনি মনে মনে এই দায়িত্বের জন্য যোগ্য ব্যক্তি বলেই গণ্য করেন। রাজনীতি তিনি একেবারে ছেড়ে দেননি। প্রতিবারই নির্বাচনে দাঁড়ান, কিন্তু বিজয়ের মালাটা প্রতিবারই আরিশান মৃধার গলায় ওঠে। এটা ভেবে মাঝে মধ্যে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওনার বুক চিরে। জনগণের আস্থা আজ ওনার ওপর কতটা কমে গেছে। অবশ্য এলাকা ছোট বড় সবাই এখন ওনাকে ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করে, সম্মান দেয়। এইটুকুই যা ওনার প্রাপ্তি। মানুষের সেই ভালোবাসাটুকু পেলে ভেতরের দীর্ঘশ্বাসটা ক্ষণিকের জন্য হলেও বাতাসে মিলিয়ে যায়। কিন্তু রাজনীতির ময়দানে শান্ত থাকলেও নিজের ঘরোয়া জীবনে রাজন খন্দকারের বিন্দুমাত্র শান্তি নেই। নিজের একমাত্র ছেলেকে নিয়ে ওনার যন্ত্রণার শেষ নেই। ছেলে ক্ষমতার দাপট দেখিয়ে মারপিট করে পুরো এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। জড়িয়ে পড়েছে শহরের সমস্ত নোংরা আর অপরাধমূলক কর্মকাণ্ডে। আজ এই পড়ন্ত বয়সে এসে রাজন খন্দকার নিজের ভুলটা বুঝতে পারেন। মা মরা ছেলেটাকে ছোটবেলা থেকে বড্ড অবহেলা করেছিলেন তিনি। রাজনীতি, ক্ষমতা আর বাবার রেখে যাওয়া ব্যবসার আড়ালে তিনি ভুলে গিয়েছিলেন যে ওনার একটা সন্তান আছে। কাজের লোকেদের কাছে অবহেলা আর অনাহারে বড় হয়েছে আফিম। আর নিজের অপরাধবোধ ঢাকতে রাজন খন্দকারও ছেলের যে কোনো আবদার, যে কোনো চাওয়াকে চোখ বন্ধ করে পূরণ করেছেন। কিন্তু কে জানতো অন্ধ ভালোবাসার এই আশকারা পেয়ে ছেলেটা দিনে দিনে এতটা বেয়াদব, চরিত্রহীন আর কুখ্যাত এক বখাটেতে পরিণত হবে। থানার ক্রিমিনাল লিস্টে নিজের একমাত্র ছেলের নাম জলজল করতে দেখলে আজ ওনার বুকটা ভীষণ ভারী হয়ে আসে। অপমান, লজ্জায় কুকড়ে যান তিনি। নিজের জীবনের এই ব্যর্থতার খতিয়ান যখন ওনার মাথায় ঘুরপাক খাচ্ছিল,
ঠিক তখনই ওনার ভাবনায় ছেদ পড়ল। ড্রয়িং রুমের সুবাস হঠাৎ বদলে গেল কড়া পারফিউমের তীব্র গন্ধে। ওনার পাশে এসে বসলো এক অতীব আকর্ষক উগ্র সুন্দরী রমণী। পরনে তার ফিনফিনে পাতলা সিল্কে জর্জেট শাড়ি, যা নারী শরীরের অনাবৃত অংশগুলোকে অত্যন্ত খোলামেলা আর দৃশ্যমান করে তুলেছে। রমণীটি সোফায় বসে অত্যন্ত চপলতায় রাজন খন্দকারের কাঁধের ওপর ঝুঁকে পড়ল। তারপর দুই হাত দিয়ে ওনার গলা জড়িয়ে ধরে মাদকতা ভরা গলায় আদরের সুরে বলে উঠল, বেবি, এত গম্ভীর হয়ে কি ভাবা হচ্ছে? খবরের কাগজে দেশ দুনিয়ার খবর তো রোজই পড়ো। আজকে কি নিজের এই রূপসী বউটার দিকে একটু তাকানো যাবে না? রাজন খন্দকার কফির কাপটা টেবিলে নামিয়ে রেখে একটা মৃদু হাসলেন। ওনার এই বিষণ্ণ মনটাকে পলকে চাঙ্গা করে তোলার জাদুকরী ক্ষমতা কেবল এই একটি মানুষেরই আছে। মেয়েটির নাম অনুপমা, রাজন খন্দকারের দ্বিতীয় স্ত্রী। বয়স মাত্র 26-এর কোঠায়। রাজন খন্দকারের চেয়ে বয়সে অর্ধেকেরও ছোট অনুপমা। দেখতে যেমন মোহনীয় তেমনই চতুর। রাজন খন্দকার নিজেও খুব ভালো করেই জানেন অনুপমা ওনাকে বা ওনার ওই বুড়ো বয়সকে ভালোবেসে এ ঘরে আসেননি। এসেছে খন্দকারের অধীর ঐশ্বর্য, বিলাসবহুল জীবন আর ওনার টাকার লোভে। কিন্তু তাও পৌরত্বের এই নিঃসঙ্গ জীবনে অনুপমার এই কৃত্রিম ভালোবাসার ছোঁয়াটুকুই রাজন খন্দকারের কাছে অমৃতের মতো মনে হয়। প্রথম স্ত্রীর মৃত্যুর পর যে শূন্যতা ওনাকে গ্রাস করেছিল, অনুপমা এসে তা পূরণ করেছে। তা সে টাকার বিনিময়েই হোক কিংবা মোহের বশে। রাজন খন্দকার ওকে বড্ড ভালোবাসেন। ওনার সমস্ত অন্ধতা আর দুর্বলতা এখনই 26 বছরের তরুণীকে ঘিরে। অনুপমার গলার হালকা আঁচলটা ওনার কাঁধে স্পর্শ করতেই রাজন খন্দকার ওনার একটা হাত অনুপমার চিবুকে রাখলেন। ওনার ক্লান্ত চোখে তখন এক অদ্ভুত প্রশ্রয়ের ছায়া। তিনি নরম গলায় বললেন, ভাবছিলাম অনু, আমার জীবনের খতিয়ানটা নিয়ে ভাবছিলাম। রাজনীতিতে হারলাম, সমাজসেবায় হারলাম, আর সবচেয়ে বড় হারটা হারলাম আমার নিজের ছেলের কাছে। আফিম দিন দিন হাতছাড়া হয়ে যাচ্ছে। অনুপমা ওনার কথায় কান না দিয়ে ঠোঁট ফুলিয়ে একটু আদরে অভিনয় করল। রাজন খন্দকারের গলার বাঁধন আরো শক্ত করে জড়িয়ে ধরে ওনার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, রাখো তো তোমার ওই গুণধর ছেলের কথা। ও বড় হয়েছে, নিজের ভালো মন্দ বোঝে। তুমি শুধু শুধু নিজের শরীরটা খারাপ করছো। তার চেয়ে বলো, আজকে আমাকে কেমন লাগছে? রাজন খন্দকার দীর্ঘশ্বাস চেপে অনুপমার চোখের দিকে তাকালেন। পাতলা জর্জেট শাড়ির আড়ালে ওর শরীরের উন্মুক্ত সৌন্দর্য আর চটুল চাউনি যে কোনো পুরুষকে ঘায়েল করার জন্য যথেষ্ট। তিনি অনুপমার কোমরে হাত রেখে একটু টেনে নিজের আরো কাছে এনে বললেন, তোমাকে তো সবসময় পরীর মতো লাগে অনু। অনুপমা খিলখিল করে হেসে উঠল। এই হাসির শব্দে ড্রয়িং রুমের গুমট ভাবটা যেন কেটে গেল। কিন্তু ড্রয়িং রুমের সেই চটুল পরিবেশটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অনুপমা যখন রাজন খন্দকারের কাঁধে মাথা রেখে ওনার কফির কাপটা সরিয়ে দিচ্ছিল, ঠিক তখনই খন্দকার ভিলার সদর দরজাটা সশব্দে খুলে গেল। বাইরে তপ্ত দুপুরের চেয়েও উত্তপ্ত এক আবহাওয়া সঙ্গে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো আফিম। ভেতরে ঢুকেই সোফায় নিজে বাবার পাশে অনুপমাকে এভাবে ঘেঁষে বসে থাকতে দেখে আফিমের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। ও নিজের হাতে চাবির রিংটা খটখট শব্দে ঘোরাতে ঘোরাতে ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালো। ছেলের এই উদ্ধত ভঙ্গি আর অবয়ব দেখা মাত্রই রাজন খন্দকারের ভেতরের শান্ত মানুষটা মুহূর্তে কঠোর হয়ে উঠল। তিনি অনুপমাকে নিজের কাছ থেকে সামান্য সরিয়ে দিয়ে সোজা হয়ে বসলেন। ওনার কণ্ঠস্বরে এতক্ষণে নরম ভাবটা কেটে গিয়ে এক গম্ভীর ও ক্ষুদ্র স্বর প্রকাশ পেল। থানায় গিয়ে আবার কি কীর্তি করে এলি আফিম? তোকে আমি কতবার বারণ করেছি এই সমস্ত নোংরামি বন্ধ করতে। রাজন খন্দকার সোফা থেকে উঠে দাঁড়িয়ে কড়া গলায় বললেন। ওনার সমস্ত শরীর রাগে কাঁপছিল। আফিম নিজের পকেটে হাত গুজে বাবার দিকে তাকিয়ে একটা সস্তা ও তাচ্ছিল্য ভরা হাসি দিল। ও অত্যন্ত অবহেলা সুরে বলল, বাবা, তুমিও না ঘরে পা দিতে না দিতেই শুরু করে দিলে। তোমার এই লেকচারগুলো এবার বন্ধ করো তো। থানায় কি হয়েছে না হয়েছে তা তোমার চেয়ে ভালো কেউ জানে না। আমার লোককে পুলিশ ধরে নিয়ে যাবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো?
খন্দকার পরিবারের ক্ষমতাটা কি তুমি বিলিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, মুখ সামলে কথা বল আফিম। তুই যাকে ক্ষমতা বলিস সেটা ক্ষমতা নয়, ওটা গুন্ডামি। তুই দিন দিন একটা জানোয়ারে পরিণত হচ্ছিস। আফিম এক ধাপ এগিয়ে এসে ওনার চোখের দিকে তাকিয়ে বলল, এই শহরে আফিম খন্দকার যা চায় তাই হয়। তুমি বুড়ো হয়েছো, রাজনীতিতে হেরে ঘরে বসে বিশ্রাম নিচ্ছ, নাও, কিন্তু আমার রাস্তায় বাধা দিতে এসো না। আমি রাফানকে ছাড়িয়ে এনেছি আমার ইচ্ছেতেই। যে মেয়েটা আমার লোকের গায়ে হাত তুলেছে তাকে আমি দেখে নেব। তুই একটা চরম চরিত্রহীন। রাজন খন্দকার আর নিজের রাগ সংবরণ করতে পারলেন না। ওনার হাতটা রাগে কাঁপতে লাগলো। 25টা দর্শনের কেস তোর নামে। প্রতিবার তোকে আমি বাঁচিয়ে সমাজের বুকে মুখ দেখাতে পারি না, আর আজ আবার একটা নতুন মেয়ের পেছনে লাগিয়েছিস। তোকে আমি জন্ম দিয়েই জীবনের সবচাইতে বড় ভুল করেছি। আফিম এবার উচ্চ স্বরে হেসে উঠল, যা ড্রয়িং রুমের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। ভুল তো তুমি করেছই বাবা, বিরাট বড় একটা ভুল। বাবা ছেলের এই চরম কথা কাটাকাটি আর ঝগড়া যখন তুঙ্গে, ঠিক তখনই মাঝখানে এসে দাঁড়ালো অনুপমা। ও নিজের সিল্কের শাড়ির আঁচলটা একটু ঠিক করে নিয়ে অত্যন্ত চতুরতার সাথে রাজন খন্দকারের হাতটা চেপে ধরল। ও জানতো কিভাবে এই পরিস্থিতি সামাল দিতে হয়। অনুপমা অত্যন্ত কোমল আর আদরে গলায় রাজন খন্দকারকে বলল, আহা, তোমরা বাবা ছেলে দেখা হলে কেন এভাবে ঝগড়া শুরু করো বলো তো? ওনার প্রেশারটা এমনিতেই হয়, তুমি একটু শান্ত হও আফিম। ও রাজন খন্দকারকে আলতো করে চেপে সোফায় বসিয়ে দিল। ওনার বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি শুধু শুধু রাগ করছো, আফিম তো এখন ছোট নয়, তুমি একটু পানি খাও, শান্ত হও। রাজন খন্দকার অনুপমার ছোঁয়ায় কিছুটা শান্ত হয়ে সোফায় মাথা নিচু করে বসে রইলেন। ওনার বুকটা তখনও দ্রুত ওঠানামা করছিল। ঠিক তখনই আফিম সোফার ওপাশে দাঁড়িয়ে অনুপমার দিকে তাকালো। অনুপমার পাতলা শাড়ির আড়ালে শরীর আফিমের চোখ এড়ালো না। ও ঠোঁটের কোণে একটা কুৎসিত বাঁকা হাসি ফুটিয়ে অনুপমার চোখের দিকে সরাসরি তাকালো। ওর বাবার সামনেই ও অনুপমাকে উদ্দেশ্য করে অত্যন্ত গভীর ও ইঙ্গিতপূর্ণ গলায় বলল, আম্মু, বাহিরে যা গরম পড়েছে না, মাথাটা একদম গরম হয়ে আছে। আমার জন্য রুমে এক গ্লাস ঠান্ডা পানি আর জুস নিয়ে আসো। ভেতরের গরমটা একটু ঠান্ডা করতে হবে তো, হ্যাঁ? অনুপমা আফিমের সেই লোলুপ দৃষ্টির ভাষা পলকে ধরে ফেলল। ও রাজন খন্দকারের দিকে এক পলক তাকিয়ে আবার আফিমের দিকে তাকিয়ে একটা অত্যন্ত মায়াবী ও বাঁকা রহস্যময় হাসি দিল। রাজন খন্দকারের কাঁধ থেকে হাত সরিয়ে নিয়ে বলল, আচ্ছা, তুমি রুমে যাও, আমি এখনই রান্নাঘর থেকে তোমার জন্য ঠান্ডা জুস বানিয়ে আনছি। অনুপমা রান্নাঘরের দিকে পা বাড়ালো আর আফিম একটা বৈশাচিক হাসি দিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। রাজন খন্দকার সোফায় বসে নিজের কপালে হাত দিয়ে ভাবছিলেন ছেলের এই দিন দিন অবনতি আর পৈশাচিক জানোয়ারে রূপান্তরিত হওয়ার কারণ কি। হঠাৎ করে ওনার কি যেন একটা মনে পড়ে গেল। পুরো হুঁশ ফিরে এলো ওনার। মনের ভেতর এক তীব্র আশঙ্কা জন্ম নিল। না, এটা হতে পারে না। রাজন খন্দকার বিড়বিড় করে উঠলেন এবং সোফা ছেড়ে এক ঝটকায় দাঁড়িয়ে পড়লেন। ওনার মনে হলো উনি প্রতিবারের মতোই এবারও এক মস্ত বড় ভুল করতে যাচ্ছেন। অনেক দেরি হয়ে যাচ্ছে। উনি আর এক মুহূর্তও নষ্ট না করে দ্রুত পায়ে ভেতরের করিডর দিয়ে আফিমের ঘরের দিকে দৌড়াতে লাগলেন। ওনার হৃদস্পন্দন তখন চরম সীমায় পৌঁছে গেছে, কিন্তু ততক্ষণে প্রতিবারের মতোই আবার দেরি হয়ে গেছে। অনুপমা ট্রেতে করে জুসের গ্লাস নিয়ে ঠিক তখনই আফিমের ঘরের সামনে পৌঁছেছিল। আফিম দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। অনুপমা ঘরে ঢোকার সাথে সাথে আফিম অত্যন্ত দ্রুততায় খটাস করে ভেতরের লকটা আটকে দিল এবং দরজাটা বন্ধ করে দিল। রাজন খন্দকার ঠিক সেই মুহূর্তে দরজার সামনে এসে পৌঁছালেন। বন্ধ দরজার দিকে তাকিয়ে ওনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। উনি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, আফিম, দরজা খোল বাবা। অনুপমা, তুমি বাইরে আসো। তোরা ভিতরে কি করছিস? আফিম, তোকে আমি বলছি দরজা খোল। ঘরের ভেতর তখন সম্পূর্ণ অন্য দৃশ্য। দরজা বন্ধ হতেই আফিম জুসের গ্লাসটা টেবিলের উপর ছুঁড়ে মারল।
ওর ভেতরের সেই পৈশাচিক লালসা আর শরীরের ক্ষুধা তখন চরমে। ও অনুপমার দিকে এগিয়ে গেল। অনুপমাও কোনো প্রতিরোধ না করে ওর সেই বাঁকা হাসিটা ধরে রেখে দাঁড়িয়ে রইল। আফিম আর সময় নষ্ট করলো না। ও নিজের গায়ের শার্টের বোতামগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলতে লাগলো এবং নিজের গায়ের কাপড় খুলতে শুরু করলো। অনুপমা অত্যন্ত চতুর ও লোলুপ ভঙ্গিতে নিজের গায়ে সেই ফিনফিনে পাতলা সিল্কে জর্জেট শাড়ির বাঁধন আলগা করে দিল। একের পর এক কাপড় মেঝেতে লুটিয়ে পড়তে লাগলো এবং দুজনেই সম্পূর্ণ নগ্ন উন্মত্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। রাজন খন্দকার দরজার বাইরে দাঁড়িয়ে ক্রমাগত ধাক্কা দিচ্ছিলেন আর ওনার গলার রগ ফুলে উঠছিল। তিনি তীব্র যন্ত্রণায় চিল্লিয়ে বলতে লাগলেন, অনুপমা, তুমি আমার স্ত্রী, তুমি ওর সাথে ওসব করবে না। আফিম, ও তোর মার সমতুল্য, ওকে ছেড়ে দে, ও ব্যথা পাবে। আফিম, ওকে ছেড়ে দে, তোরা এই পাপ করিস না এই পাপ। কিন্তু ঘরের ভেতরে দুজন মানুষের কানে তখন কামনার অন্ধ নেশা ছাড়া আর কোনো শব্দ পৌঁছাচ্ছিল না। তারা বাইরের এই চিৎকারকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়ে বিছানায় আছড়ে পড়ল। আফিম অত্যন্ত হিংস্র ও বন্য উল্লাসে অনুপমার শরীরে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে লাগলো। কামনার তীব্রতায় দুজনেই চরম মতমত হয়ে উঠল। অনুপমা চরম সুখে মুখ থেকে অস্ফুট সুরে আফিমের পিঠে নিজের নখ বসিয়ে দিল আর দুজনে মিলে এক তীব্র আদিম খেলায় মেতে উঠল। রাজন খন্দকার দরজার বাইরে মাটিতে বসে পড়লেন। ওনার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আর কানের ভেতর আসছিল ওনার স্ত্রী আর নিজের একমাত্র ছেলের সেই তীব্র মিলনের শব্দ। ওনার জীবনের সবচেয়ে বড় পরাজয় এই বন্ধ দরজার ওপাশে অত্যন্ত নিষ্ঠুরভাবে উদযাপিত হচ্ছিল। দুপুরের কড়া রোদের তীব্রতা কমে বিকেলের আকাশে তখন হালকা মেঘের আনাগোনা। জানালা দিয়ে আসা মৃদু শীতল হাওয়া ঘরের রেশমি পর্দাগুলোকে আলতো করে দুলিয়ে দিচ্ছিল। কিন্তু প্রকৃতির সেই ফুরফুরে আবহাওয়ায়ও পারছিল না জেবা অরির মাথার উপর চেপে বসা কঠিন পড়ার চাপকে বিন্দু মাত্র হালকা করতে। আজকের পরীক্ষার সেই জটিল প্রশ্নপত্র জেবার অরিকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ওরা হাড়ে হাড়ে টের পেয়েছে এইচএসসির এই বৈতরণী পার হতে হলে শুধু সাজেশনের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। প্রশ্নকর্তারা যে কোনো মুহূর্তে গুগলি ছুটতে পারেন তার প্রমাণ আজ ওরা হাতে নাতে পেয়েছে। তাই দুজন মিলে ঘরে ফিরেই এক অলিখিত পণ করে ফেলেছে। প্রশ্ন যতই কঠিন হোক, উদ্দীপক যতই ঘুরিয়ে আসুক না কেন, সিলেবাসের প্রতিটি পাতা তারা এমনভাবে খুঁটিয়ে পড়বে যেন কোনো খামতি আর অবশিষ্ট না থাকে। আগামীকালের পরীক্ষার জন্য নিজেদের সেরা প্রস্তুতিটা ওরা আজকেই নিয়ে ছাড়বে। দোতলার পড়ার ঘরটাতে যেন একটা ছোটোখাটো যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। টেবিল, সোফা, এমনকি মেঝের এক কোণাতেও ছড়ানো ছিটানো রয়েছে রাশি রাশি বই, খাতা আর হরেক রকমের হাইলাইটার। জেবা মেয়েটা স্বভাবগতভাবে একটু চঞ্চল প্রকৃতির। এক জায়গায় সোজা হয়ে বসে বেশিক্ষণ পড়াশোনা করা ওর কোষ্ঠীতেই নেই। ও প্রথমে বেশ কায়দা করে টেবিল চেয়ারে বসে পড়া শুরু করেছিল, কিন্তু আধা ঘন্টা যেতে না যেতে ওর পিঠ আর কোমরে ব্যথা চাড়া দিয়ে উঠল। ও ব্যাকরণ এর মোটা বইটা হাতে নিয়ে ধপ করে গিয়ে শুয়ে পড়ল তুলতুলে খাটের ওপর। উপর হয়ে শুয়ে দুই কনুইয়ের ওপর ভর দিয়ে পা দুটো বাতাসে দুলিয়ে ও পড়াগুলো মুখস্থ করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ও ঠোঁট দুটো অনবরত বিড়বিড় করে নড়ছে, কিন্তু এভাবে ও বেশিক্ষণ টেকা গেল না। একটু পরে ও জিদ হয়ে শুয়ে বইটা চোখের একদম সামনে ধরে পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে যেবার মনে হলো এভাবে শুয়ে পড়লে পড়াশোনা নয়, বরং কুম্ভকর্ণের ঘুম চলে আসতে পারে। তাই ও এক ঝটকায় খাট থেকে নেমে সোজা দাঁড়িয়ে পড়ল। এবার ও ঘরের এক মাথা থেকে অন্য মাথায় অস্থির পায়ে পায়চারি করতে করতে পড়তে লাগলো। বই দিকে তীক্ষ্ণ চোখ রাখছে আর জোরে জোরে মুখ ফুটিয়ে পড়াগুলো আওড়াচ্ছে, যেন ও কোনো বিশাল জনসভায় দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দিচ্ছে। যেবারে বিচিত্র পড়ার ভঙ্গি দেখে ঘরের এক কোণায় থাকা কাজের মেয়ে সোফিয়া ঘর মুছতে এসে দরজায় হাঁ করে দাঁড়িয়ে রইল। বেচারি নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে মনে মনে ভাবল, ছোট আপার বান্ধবীর কি মাথা পুরাই খারাপ হইয়া গেল নাকি? একবার শয়, একবার বসে, একবার খাড়াইয়া চিল্লাইয়া পড়ে। এইগুলো আবার কেমন পড়া? বাপের জন্মে কাউরে এমনে পড়তে দেখি নাই।
কিন্তু যেবার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও লক্ষ্য এখন একটাই, আজ রাতের মধ্যে পুরো সিলেবাস শেষ করতেই হবে। এদিকে অরি খুব ভালো করে বুঝতে পারছিল একটানা পড়ার কারণে ওদের দুজনেরই মগজের গ্লুকোজের মাত্রা একদম শূন্যের কোঠায় নেমে গেছে। বিশেষ করে যেভাবে শারীরিক কসরত করে ক্লান্তিহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ওর এখনই কিছু পুষ্টিকর এবং ঠান্ডা এনার্জি ড্রিঙ্ক দরকার। তাই অরি বইটা হাতে নিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো রান্নাঘরের দিকে। মৃধা নিবাসের বিশাল ও আধুনিক রান্নাঘরটা দিনের এই সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর শান্ত থাকে। অরি রান্নাঘরে ঢুকেও কিন্তু ওর পড়া থামালো না। ও বাম হাতে মোটা বইটা শক্ত করে ধরে রাখলো আর ডান হাত দিয়ে নিখুঁত নিপুণতায় ফ্রিজ খুলে চকলেট সিরাপ, ঠান্ডা দুধ আর ভ্যানিলা আইসক্রিমের বক্সটা বের করলো। রান্নাঘরের মার্বেল কাউন্টারের ওপর বইটা খোলা। অরি ব্লেন্ডারের জগে দুধ ঢালছে আর একই সাথে ওর চোখ নিবদ্ধ রয়েছে বইয়ের পাতার দিকে। ও এক নজর বইয়ের দিকে তাকাচ্ছে, একটা কঠিন অনুচ্ছেদ মনে মনে আওড়াচ্ছে, আর তারপর চকলেট সিরাপের বোতলটা চেপে ব্লেন্ডারে ঢালছে। আইসক্রিমের স্কুপ দিয়ে আইসক্রিম তোলার সময়ও ও মুখ ফুটিয়ে জোরে জোরে পড়ছে। রান্নাঘরের প্রধান শেফ শাহিন মিয়া তখন পাশে দাঁড়িয়ে রাতের রান্নার জন্য সবজি কাটছিলেন। তিনি অরির এই এক ঢিলে দুই পাখি মারার কায়দা দেখে পুরোপুরি তাজ্জব বনে গেলেন। তিনি জীবনে অনেক পরীক্ষার্থী দেখেছেন, কিন্তু ব্লেন্ডার চালানোর তীব্র শব্দের ওপর দিয়ে পড়া মুখস্থ করার মতো অলৌকিক দৃশ্য তিনি কখনো দেখেননি। শাহিন মিয়া কিছুটা ভরকে গিয়ে বিনীত স্বরে বললেন, ছোট আম্মা, আপনি একটু বইসা পড়ে না, আমি মিল্কশেকটা বানাই দেই। আপনার আবার পড়াশোনায় ভুল হয়ে যাইব। অরি বই থেকে চোখ না তুলেই ওনার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, না আঙ্কেল, একদম ঠিক আছে, আমি নিজেই বানাচ্ছি। হাত সচল থাকলে মাথাও দ্রুত চলে। আপনি আপনার কাজ করুন। অরি ব্লেন্ডারের সুইচটা অন করে দিল। তীব্র শব্দে ব্লেন্ডার ঘুরতে লাগলো, আর সেই শব্দের তীব্রতা ছাপিয়ে অরির কোমল কিন্তু দৃঢ় কণ্ঠস্বর শোনা যেতে লাগলো, যা আপন মনে পড়া মুখস্থ করছিল। মিল্কশেক তৈরি শেষ হতেই ও দুটো কাচের লম্বা গ্লাসে ওটা ঢালো। ওপর থেকে কিছুটা চকলেট কুচি ছড়িয়ে দিয়ে ট্রেতে করে গ্লাস দুটো আর বইটা নিয়ে ও আবার ওপরের ঘরের দিকে রওনা দিল। সাধারণত এ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা কাজ শেষ করে বাড়ি ফেরেন। ড্রয়িং রুমে ওনার গম্ভীর কণ্ঠস্বরের উপস্থিতি টের পাওয়া যায়, কিন্তু আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি রাষ্ট্রীয় বৈঠক থাকায় উনি ফিরতে বেশ দেরি হবে। উনি আগেই ফোন করে অরিকে জানিয়ে দিয়েছেন যেন ওরা ওনার জন্য অপেক্ষা না করে, রাতের খাবার খেয়ে নেয় এবং মন দিয়ে পড়াশোনা করে। বাবার এই অনুপস্থিতি যেন অরিকে মনে মনে আরও বেশি দায়িত্বশীল করে তুলেছে। অরি ট্রে হাতে রুমে ঢুকতেই দেখলো জেবা তখন ক্লান্ত হয়ে মেঝের কার্পেটের ওপরে শটান শুয়ে পড়েছে, আর বইটা ওর মুখের ওপর উল্টো হয়ে পড়ে আছে। দৃশ্যটা দেখে অরি শব্দহীন হেসে ফেলল। ও ট্রেটা টেবিলের ওপর রেখে জেবার মুখের ওপর থেকে বইটা সরালো। এই নে বাদামনি, তোর এনার্জি বুস্টার এসে গেছে। আগে এটা খা, মাথা আবার ঝড়ের গতিতে কাজ করা শুরু করবে। চকলেট মিল্কশেকের নাম শুনতেই জেবা এক ঝটকায় উঠে বসলো, যেন ওর গায়ে জিনের আছর হয়েছে। জেবা চকলেট মিল্কশেকের গ্লাসটা দুই হাতে ধরে এমনভাবে দ্রুত চুমুক দিচ্ছিল যেন ওটা কোনো স্বর্গীয় অমৃত। এক মস্ত চুমুক দিয়ে ও আহ করে একটা পরম তৃপ্তির শব্দ করলো। তারপর গ্লাসটা নামিয়ে রেখে অরির দিকে তাকিয়ে বলল, এখন এটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল দোস্ত। এতগুলো পড়া একসাথে গিলতে আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল এতক্ষণ। অরি নিজের গ্লাসে একটা স্ট্র ডুবিয়ে আস্তে করে চুমুক দিল। বইটা আবার কোলের ওপর খুলে রেখে শান্ত গলায় বলল, একটা একটা করে অধ্যায় পড়। বেশি প্যারা নিলে পরীক্ষার হলে কিছুই মনে থাকবে না। জেবা কার্পেট থেকে উঠে সোফায় বসে পড়ল। পা দুটো সোফার উপর তুলে দিয়ে বইটা কোলে টেনে নিল। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু এই বইয়ের পাতাগুলো দেখলে আমার মাথা এমনিতেই গরম হয়ে যায়। এত যুদ্ধ, এত রক্ত, এত চক্রান্ত, মানুষ এত খারাপ কেন হয় বলতো? অরি বইয়ের লাইন থেকে চোখ তুলে জেবার দিকে তাকালো। ওর চোখে তখন এক গভীর ও শান্ত দৃষ্টি। ও মৃদুস্বরে বলল, মানুষ খারাপ হয় বলেই তো বই লেখা হয় জেবা।
ভালো মানুষদের সহজ সরল জীবনকে সবাই এভাবে পাতায় পাতায় মনে রাখে না। মনে রাখে তাদের যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, যারা দেশ বাঁচিয়েছে। আমরাও একদিন ডক্টর হয়ে মানুষের জীবন বাঁচাবো, সেটাই আমাদের নিজেদের ইতিহাস হবে। জেবা অরির কথা শুনে কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো চুপ করে রইল। তারপর আস্তে করে মাথা নেড়ে সায় দিল। তোর ভিতরের গভীরতা সত্যি অসাধারণ রে অরি। তুই সবসময় এত সুন্দর করে কথা বলিস কেন? আমার তো শুনলেই সব ক্লান্তি দূর হয়ে মন ভালো হয়ে যায়। অরি হাসল। হাসিটা খুব ছোট্ট, কিন্তু তার চোখে এক অদ্ভুত মায়া জড়ানো ছিল। ও কলমটা তুলে নিয়ে বলল, চল, অনেক গল্প হলো, এবার আবার পড়া শুরু করি। দুজনে আবার মনোযোগ দিয়ে বই খুলে বসল। ঘরের মধ্যে শুধু হালকা পাতার উল্টানোর শব্দ আর যেবার মাঝে মাঝে বিড়বিড় করে পড়ার আওয়াজ। বাইরে বিকেলের সোনা ঝরা আলোটা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। জানালার পর্দা গলে গোধূলির কমলা রঙের রোদ এসে পড়েছে ঘরের নরম কার্পেটের ওপর। যেন এক শান্তিময় আবহ তৈরি করে রেখেছে দুই বান্ধবীর স্বপ্ন ছোঁয়া লড়াইয়ের। বিকেলে তপ্ত রোদের পর পদ্মাপাড়ের শহর রাজশাহীর আকাশে তখন সন্ধ্যের আবছা অন্ধকার নামতে শুরু করেছে। শহরের এক কোণে অবস্থিত মৃধা আবরার সারিমের বিশাল বাংলো। বাড়ির ড্রয়িং রুমের পরিবেশটা এই মুহূর্তে এক অদ্ভুত গম্ভীরতায় থমথম করছিল। ঘরের ভেতরে সেন্ট্রাল এয়ার কন্ডিশনারের একটানা মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। সোফায় হেলান দিয়ে বসে সারিম। ওর পরনের ধবধবে সাদা শার্টের হাতা দুটো বরাবরের মতো কোণে পর্যন্ত নিখুঁতভাবে গোটানো। এক হাতের আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত দামি চুরুট, যার নীলচে ধোয়া ড্রয়িং রুমের বিলাসবহু ঝাড়বাতির আলোয় এক মায়াবী ও রহস্যময় কুয়াশা সৃষ্টি করছিল। সারিমের চোখজোড়া দৃষ্টি ছিল শূন্যে ছড়ানো। ওর সেই পাথরের মতো শক্ত আর ধারালো চেহারায় এখন এক অদ্ভুত চতুর হাসির রেখা ফুটে উঠেছে। যতবার ওর চোখের সামনে সেই সকালে দৃশ্যটা ভেসে উঠছিল, সেই দুধ সাদা গায়ের রঙের ওপর ভোরের কাঁচা সোনা রোদ, এলোমেলো বাদামি সিল্কের চুল আর হরিণীর মতো টানা টানা চোখ, ততবারই ওর চুরুটে ধোয়ার গতি তীব্র হচ্ছিল। মনে মনে অনবরত আওড়াচ্ছিল, আমার চন্দ্রিমা, ও শুধু আমার। 5 বছর ধরে অরিকে নিজের জীবনের সবচেয়ে বড় কলঙ্ক ভেবে দূরে সরিয়ে রেখেছিল সারিম। অথচ এতদিন কিনা আস্ত একটা চাঁদের টুকরো হয়ে ঘরের কোণে লুকিয়েছিল চন্দ্রিমা। চন্দ্রিমাকে হাতছাড়া করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। সারিমের এখন মূল্য উদ্দেশ্য যেভাবেই হোক অরিকে ফিরে পেতে হবে। এর জন্য এখন ওকে নিজের কঠোর বাবার খাঁচা থেকে বের করে অরিকে বুকে টেনে নিতে হলে সারিমকে এক চরম খেলা খেলতে হবে। এমন এক চাল চালতে হবে যা পুরো দেশকেও নাড়িয়ে দেবে। ঠিক তখনই ড্রয়িং রুমের দামি দরজাটা ঠেলে তটস্থ পায়ে ভেতরে প্রবেশ করলো আলভি। আলভির মুখের অবস্থা তখন দেখার মতো। ওর কপাল পেয়ে ঘাম ঝরছে আর চোখ গোল গোল হয়ে আছে। 5 স্টার রেস্তোরাঁয় 4টে নেড়ি কুকুরকে নিয়ে বিফ স্টেক খাওয়ানোর মতো ঐতিহাসিক ও যন্ত্রণাদায়ক ডিউটি শেষ করে ও মাত্র রাজশাহী এসে পৌঁছেছে। বসের এই আকস্মিক পাগলামি ও কোনোভাবেই হজম করতে পারছিল না। আলভি সোফার কিছুটা দূরত্বে এসে অত্যন্ত বিনীতভাবে মাথা নিচু করে দাঁড়ালো। ওর গলা শুকিয়ে কাঠ, তোতলাতে তোতলাতে বলল, তো স্যার, আপনার নির্দেশ মতো কাজ একদম 100% কমপ্লিট করা হয়েছে। সারিম চুরুটে একটা শেষ টান দিয়ে অ্যাশট্রেতে ওটা গুজে দিল। ও মাথা না তুলে অত্যন্ত শীতল ও গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, মিডিয়ার কি অবস্থা আলভি? আমি যা যা বলেছিলাম সব ঠিকঠাক জায়গায় পৌঁছেছে তো? আলভি পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। ও ঢোক গিলে বলল, জি স্যার। দেশের যত বড় বড় নিউজ চ্যানেল, অনলাইন পোর্টাল আর প্রিন্ট মিডিয়ার টপ রিপোর্টার আছে, সবাইকে অন্তত গোপন মাধ্যমে খবর পৌঁছে দেওয়া হয়েছে। আলভি একটু থামল। ওর কৌতূহলী ও ভীত মগজটা আর নিজের কৌতূহল চেপে রাখতে পারল না। ও নিজের 2 হাত কচলাতে কচলাতে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিন্তু স্যার, একটা ছোট প্রশ্ন ছিল। বলো। আপনি আর আমি তো এখানে একদম সুস্থ সবল অবস্থায়, তাহলে বাইরের মিডিয়াতে আপনার ওপর হামলা, এই আগাম ভুয়া খবর ছড়ানোর মানেটা কি? স্যার,
আসলে কার উপর হামলা হতে চলেছে? কে সেই দুর্ধর্ষ সন্ত্রাসী যে আমাদের এই বাড়িতে অ্যাটাক করবে? সারিম কোনো উত্তর দিল না। ও সোজা থেকে অত্যন্ত ধীর ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ওর সুঠাম দীর্ঘ অবয়ব ড্রয়িং রুমের আলোয় এক তীব্র দাপট ফুটিয়ে তুলল। সারিম আলফির দিকে তাকিয়ে এক রহস্যময় বাঁকা হাসি দিল। সারিম যখন হাসে তখন ওর ধারালো চোয়ালের শিরাগুলো এক অদ্ভুত পুরুষালী হিংস্রতায় কেঁপে ওঠে। সারিম আলফিকে কিছু বলার আগেই ড্রয়িং রুমের পেছনের দরজা দিয়ে একে একে প্রবেশ করলো প্রায় 10-12 জন বিশাল দেহের মানুষ। এদের প্রত্যেকের পরনেই কুচকুচে কালো রঙের পোশাক, মুখে কালো কাপড়ের মাস্ক আর চোখে অন্ধকার চশমা। দেখতে হুবহু পেশাদার কোনো গ্যাংস্টার বা দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনীর মতো লাগছে। আলভি এদের দেখা মাত্রই ভয়ে এক লাফে সোফার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। ও কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠতে চাইল। ওরে বাবারে, ডাকাত পড়ছে! স্যার বাঁচান! চুপ কর আলভি, এত ভয় পেলে আমার পেয়ে হিসেবে চাকরি করবে কিভাবে? সারিমের কড়া ধমকে আলভি সোফার আড়াল থেকে উকি দিল। সারিম শান্ত গলায় বলল, এর অন্য কেউ নয়, আমার হায়ার করার লোক। আলভি এবার নিজের বোকা মাথায় হাত দিয়ে সোফার আড়াল থেকে বের হয়ে এলো। ও হা করে বসের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, বসের মাথাটা আজ সকাল থেকেই পুরো ড্যামেজ হয়ে গেছে। সকালে রাস্তার 4টা নোংরা কুত্তাকে 5 স্টার রেস্তোরাঁয় নিয়ে লাখ টাকার বিফ স্টক খাওয়ালো, আর এখন নিজের বাড়িতে নিজের টাকা দিয়ে 10-12টা লোক ভাড়া করে গুন্ডা সাজিয়ে বসিয়ে রেখেছে। উনি কি কোনো ক্রাইম থ্রিলার সিনেমার ডিরেক্টর হওয়ার শখ জাগাইছেন নাকি? সারিম ওর প্যান্টের পকেট থেকে একটা চকচকে কুচকুচে কালো রঙের লাইসেন্সড রিভলভার বের করলো। লাইটের আলোয় সেই মারাত্মক অস্ত্রের ধাতব শরীরটা চিলিক দিয়ে উঠল। আলভি পিস্তলটা দেখা মাত্রই নিজের 2 হাত মাথার উপর তুলে 3 ফুট পিছিয়ে গেল। ওর কলিজা তখন শুকিয়ে আমসি হয়ে গেছে। সারিম অত্যন্ত নিখুঁত ভঙ্গিতে রিভলভারটা আলভির দিকে বাড়িয়ে দিল। আলভি তো অবাক। ও কাঁপা কাঁপা হাতে পিস্তলটা কোনো মতে ধরল, যেন ওটা কোনো জ্যান্ত বোম। ঠিক তখনই সারিম ওর 2 হাত চওড়া করে আলভির একদম মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত আকস্মিক ও গম্ভীর কণ্ঠে আদেশ দিল, শুট মি আলভি, ফায়ার! আলভির হাতে পিস্তলটা প্রায় হাত থেকে খসে পড়ার দশা হলো। ও নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও চোখ দুটো চড়ক গাছ করে বসের দিকে তাকিয়ে রইল। ও ভাবল ও নির্ঘাত কোনো হরর স্বপ্ন দেখছে। স্যার কি বললেন? আমি আপনাকে গুলি করব? আমার 14 গোষ্ঠীর তো ফাঁসি হয়ে যাবে স্যার। আমি তো মশা মারতেও ভয় পাই, আর আপনি দেশের মন্ত্রীকে গুলি করতে বলছেন? আমি তোমাকে যা বলছি ঠিক তাই কর আলভি, দিস ইজ মাই অর্ডার। সারিমের গলার স্বর এবার আরো কঠোর ও বজ্র কঠিন হয়ে উঠল। আমার এই ডান হাতের বাহুতে সরাসরি গুলি করো, নিশানা যেন ঠিক থাকে। শুধু চামড়া ঘেসে মাংস বেশি ভেদ করে গুলোটা বেরিয়ে যাবে, কুইক! আলভি এবার পুরোপুরি বোকা বনে গেল। বেচারা কিছুতেই এই আত্মঘাতী কাহিনীর কোনো মাথা মুন্ডু বুঝতে পারছিল না। ও পিস্তলটা ধরে কাঁপতে কাঁপতে বলল, না স্যার, আমার দ্বারা এই পাপ কাজ হবে না। আপনি দরকার হলে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেন, আমাকে জ্যান্ত পুঁতে ফেলেন, তাও আমি আপনাকে শ্যুট করতে পারবো না। আপনি পাগল হয়েছেন নাকি স্যার? নিজে কেউ গুলি করায়? সারিম এক ধাপ এগিয়ে এসে আলভির শার্টের কলারটা এক হাত দিয়ে খপ করে ধরে ফেলল। ওর চোখ দুটো রাগে ও জিতে লাল হয়ে উঠেছে। ও ধমক দিয়ে বলল, আলভি, তোমার ফালতু বকবকানি শোনার সময় আমার নেই। তুমি যদি এখন আমাকে শুট না করো, তবে এই পিস্তল দিয়ে আমি এখনই তোমার মাথায় গুলি করবো। চয়েস ইজ ইয়োর্স। সারিমের কড়া ও ভয়ঙ্কর ধমক খেয়ে আলভির প্যান্ট ভেজা দশা হলো। ও বুঝতে পারল বস এখন পুরোপুরি সিরিয়াস। ও যদি এখন গুলি না চালায় তবে বস ওকে ইহলোক থেকে বিদায় করে দিবে। বাধ্য হয়ে আলভি চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। ওর পুরো শরীর তখন ম্যালেরিয়া রোগীর মতো কাঁপছে। ও কাঁপতে কাঁপতে পিস্তলটা সারিমের ডান হাতের বাহুর দিকে তাক করলো। ওর আঙ্গুলটা ট্রিগারের ওপর কাঁপছিল। ও মনে মনে আল্লাহর নাম জপতে জপতে বলল, ইয়া আল্লাহ, বসের মাথাটা আজ আসলেই গেছে। আমি স্রেফ ওনার হুকুম পালন করতেছি, আমরা মাফ করে দিও।
এরপর ড্রয়িং রুমের নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ করে এক বিকট শব্দের গুলি ফোটার আওয়াজ হলো। বারুদের তীব্র গন্ধ আর ধোঁয়ায় পুরো ঘরটা ভরে গেল। সারিমের ডান হাতের বাহু ঘেঁষে গুলিটা নিখুঁতভাবে মাংসভেদ করে পেছনের দেওয়ালে গিয়ে আঘাত করলো। হিনকি দিয়ে তাজা লাল রক্ত সারিমের সাদা শার্টের হাতা বেয়ে মেঝের দামি কার্পেটে পড়তে লাগলো। সারিম ব্যথায় চোখ মুখ সামান্য কুঁচকে ফেললেও ওর মুখ থেকে কোনো আর্তনাদ বের হলো না। ও নিজের বাঁ হাত দিয়ে ক্ষতস্থানটা চেপে ধরে সেই কালো পোশাকধারী ভাড়াটে গুন্ডাদের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কড়া গলায় বলল, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। ঘরের আসবাবপত্র ভাঙো, বাইরে কি কয়েক রাউন্ড ফাঁকা গুলি করো, যেন পুরো এলাকাবাসী মনে করে এখানে হামলা চলছে। কুইক! ভাড়াটে গুন্ডারা তৎক্ষণাৎ ড্রয়িং রুমের দামি ফুলদানি, কাছের টেবিল লাথি মেরে ভাঙতে শুরু করলো। বাইরে গিয়ে ধুমধাম ফাঁকা গুলি ছুটতে লাগলো। পুরো বাড়ি জুড়ে যেন এক নরক গোলজার পরিবেশ তৈরি হলো। আলফি ততক্ষণে পিস্তলটা মেঝেতে ফেলে দিয়ে নিজের মাথায় হাত দিয়ে মাটিতে বসে গভীর চিন্তা করছে। ভাবছিল দেশের শিক্ষামন্ত্রীকে গুলি করে ফেলেছে। না জানি এখন ওর জীবনে আর কোনোদিন জেল থেকে বের হওয়া সম্ভব নয়। রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের এক বিলাসবহুল ভিআইপি কেবিন। ঘরের চারপাশটা একদম সাদা ও পরিষ্কার, জানালা দিয়ে বাইরের রাতের অন্ধকার দেখা যাচ্ছে। কেবিনের মেডিকেল বেডে শুয়ে আছে মৃধা আবরার সারিম। ও ডান হাতটা ব্যান্ডেজে ঢাকা আর সাদা শার্ট বদলে ও এখন হাসপাতালের হালকা নীল রঙের পেশেন্ট গাউন পরে আছে। কপালে সামান্য ঘামের ফোঁটা থাকলেও ওর চেহারায় কোনো যন্ত্রণার ছাপ নেই, বরং ও অত্যন্ত আরামদায়ক ভঙ্গিতে বালিশে হেলান দিয়ে বসে আছে। ওর বাম হাতে একটা চকচকে লাল আপেল, আর ডান হাতের আঙ্গুলগুলো ব্যান্ডেজের ভেতর থেকেও কোনো মতে সচল রেখে ও বাম হাত দিয়ে ফোনের স্ক্রিনে অত্যন্ত মনোযোগের সাথে ক্যান্ডি ক্রাশ গেম খেলছিল। সারিম এক নজর ফোনের দিকে তাকাচ্ছে, একটা করে ক্যান্ডি ম্যাচ করছে আর অন্য হাত দিয়ে আপেলে মস্ত একটা কামড় বসাচ্ছে। ঠিক তখনই কেবিনের দরজাটা ভয়ে ভয়ে একদম ইঞ্চি ইঞ্চি করে ফাঁক করে ভেতরে ঢুকলো আলফি। ও দরজার পাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বসের এই অদ্ভুত কাণ্ড দেখছিল। আলফি নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। একে তো এই লোকটা নিজের টাকা খরচ করে লোক ভাড়া করে নিজের প্রিয়কে দিয়ে নিজেকে গুলি করালো, আর এখন হাসপাতালের এত বড় ব্যান্ডেজ নিয়ে ব্যথানাশক ওষুধের কোনো বালাই ছাড়া অত্যন্ত আনন্দের সাথে বসে বসে আপেল খাচ্ছে আর মোবাইলে গেম খেলছে। মানুষের মগজ এতটা জটিল আর অদ্ভুত কিভাবে হতে পারে তা আলফির ক্ষুদ্র বুদ্ধির বাইরে। সারিম আপেলে আরেকটা কামড়, আলফির দিকে ফিরে তাকালো, বলল, টিভিটা অন করো তো আলভি, দেখি আমার ওভেনের রেটিং কেমন হলো। আলফি রিমোট দিয়ে কেবিনের দেওয়ালে থাকা বড় এলইডি টিভিটা অন করে দিল। টিভি অন হতেই দেশের 1 নম্বর নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজের সেই পরিচিত ও তীব্র টোন বেজে উঠল। পর্দায় এক নারী রিপোর্টার অত্যন্ত উত্তেজিত ও নাটকীয় ভঙ্গিতে লাইভ রিপোর্টিং করছিলেন। ওনার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সারিমের রাজশাহীর সেই বাংলো বাড়ি, যা এখন শত শত পুলিশ আর্মি ফোর্সের গাড়ি দিয়ে কর্ডন করা। চারিদিকে লাল নীল সাইরেনের আলো জ্বলছে। রিপোর্টার চিৎকার করে বলছিলেন, দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ রাজশাহী থেকে সরাসরি জানাচ্ছি। দেশের অত্যন্ত জনপ্রিয় ও তরুণ শিক্ষামন্ত্রী মৃধা আবরার স্বামীদের ওপর এক মস্ত বড় ও সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা হয়েছে। আজ সন্ধ্যায় ওনার নিজ বাসভবনে একদল মুখোশধারী কালো পোশাক পরিহিত দুর্ধর্ষ আন্তর্জাতিক সন্ত্রাসী বাহিনী অতর্কিতে হানা দেয়। ওনার নিরাপত্তা রক্ষীদের সাথে সন্ত্রাসীদের তুমুল গুলি বিনিময় হয়। আমাদের কাছে আসা সর্বশেষ খবর অনুযায়ী মাননীয় শিক্ষামন্ত্রী ওনার নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসীদের সাথে লড়াই করেছেন এবং ওনার ডান বাহুতে সরাসরি একটি গুলি লেগেছে। ওনাকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ ও আর্মি ফোর্সের কড়া পাহারায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো রাজশাহী জুড়ে এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকছেন প্রশাসন। টিভির এই লাইভ নিউজ দেখে আলফি হাঁ করে টিভির দিকে তাকিয়ে রইল, আর সোফায় বসা সারিম এক চিলতে বিজয়ের হাসি হাসল। ওর এই নাটক যে এতটা সফল হবে তাও নিজেও ভাবেনি।
সারিম আপেল খাওয়া শেষ করে ফোনটা টেবিলের ওপর রাখলো। ওর চেহারায় এখন এক গভীর ও দূরদর্শী শিকারীর চাতুর্য ফুটে উঠেছে। ও খুব ভালো করে জানি এই নিউজের পর ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কি ধরনের সুনামি বয়ে যাচ্ছে। ওর বাবা আরিশান মৃধা নিশ্চয়ই এতক্ষণে ওনার একমাত্র ছেলের ওপর এই হামলার খবর শুনে নিজের চেয়ারে স্থির থাকতে পারবেন না। সারিম হঠাৎ করে বেড থেকে পা দুটো নিচে নামিয়ে বসলো। ও আলফির দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর ও হুকুমের সুরে বলে উঠল, আলভি, এখনই হাসপাতালে বাইরে গিয়ে দেখো ওই স্বরাষ্ট্রমন্ত্রী আমি বারানিতে আসছে কিনা। আলফি দরজার হাতা ধরে 1 ইঞ্চি পিছিয়ে গেল। ওর মুখের হাঁটা এবার এতটাই বড় হয়ে গেল যে মনে হলো একটা আস্ত আপেল অনায়াসে ওর মুখের ভেতর ঢুকে যেতে পারে। বসের মুখের দিকে তাকিয়ে ওর মনে হলো এই মানুষটা কি আদৌ কোনো রক্ত মাংসের মানুষ, নাকি উপরওয়ালার তৈরি বিশেষ কোনো রোবট যে নিজের হাত গুলিতে ঝাঁঝরা করে এসে হাসপাতালের বেডে বসে রসিয়ে রসিয়ে আপেল খাচ্ছে, আর এখন কিনা নিজের প্রতাপশালী বাপের আসার প্রতীক্ষায় দিন গুনছে। স্যার, আপনি তো মানুষ না, আপনি একখান জ্যান্ত দাবা খেলার কোড। নিজের জানের মায়া ছেড়ে এমন চাল চাললেন। আঙ্কেল যদি একবার বুঝে ফেলে এটা আপনার নিজের সাজানো নাটক, তাহলে কিন্তু আমার কপালে জেলের ভাত নিশ্চিত। সারিম একটা বাঁকা হাসি দিল। সে হাসিতে কোনো চপলতা ছিল না, ছিল এক মস্ত বড় শিকারীর আত্মবিশ্বাস। সে শান্ত গলায় বলল, আলভি, তুমি রাজনীতি বলছো না, আর আরিশান মৃধাকেও চেয়ার না। ওনার নিজের চেয়ারটার চেয়ে ওনার রক্তের অহংকার অনেক বেশি। এই নিউজের 5 মিনিটের মাথায় ওনার পার্সোনাল হেলিকপ্টার ঢাকার রানওয়ে ছেড়েছে। এতক্ষণ হয়তো রাজশাহী বিমান ঘাটে তো ল্যান্ডও করে গেছে। যাও, বাইরে কোনো এন্ট্রিটা দেখে আসো। আলফি আর কথা বাড়ালো না। বসের এই দূরদর্শিতার সামনে ও নিজেকে স্রেফ একটা চুনোপুটি মনে করলো। ও কেবিনের দরজা খুলে করিডোরে পা রাখতে পুরো হসপিটালের পরিবেশটা থমথমে অনুভব করলো। করিডোরের 2 পাশে সারি সারি স্পেশাল ফোর্স, এনএসআই আর ডিবি পুলিশের পোশাকধারী অফিসাররা একদম কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। হাসপাতালের ডাক্তার নার্সরা ভয়টু শব্দ পর্যন্ত করছে না। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্ত থেকে ভারী বুটের এক চাবুকের মতো শব্দ শোনা গেল। আলফি ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল করিডোরের নিয়ন লাইটের আলো আধো অন্ধকারে এক বিশাল ও সুঠাম অবয়ব অত্যন্ত দ্রুত ও দৃঢ় পায়ে এগিয়ে আসছে। পরনে ওনার সেই ধবধবে সাদা কটন শার্ট, যার হাতা দুটো খুব নিখুঁতভাবে কোণে পর্যন্ত গোটানো। ওনার চওড়া কাঁধ আর নিখুঁত ছাটা দাড়ির রূপলি আভা হাসপাতালের করিডোরেও এক অদ্ভুত গাম্ভীর্য ফুটিয়ে তুলেছে। ওনার পেছনে ওনার পার্সোনাল বডিগার্ড ফোর্সের প্রায় 8-10 জন অফিসার প্রায় দৌড়ে আসছে ওনার গতি সামলাতে। উনি আর কেউ নন, স্বয়ং আরিশান মৃধা। মুখের অবয়বটা তখন পাথরের চেয়েও শক্ত ছিল ওনার। চোখের মণিতে এক তীব্র শান্ত তুফান জ্বলজ্বল করছে। নিজের একমাত্র ছেলের উপর হামলা হয়েছে এ খবর শোনার পর ওনার ভেতরের পিতা এবং প্রশাসক দুটোই যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আলফি ওনাকে দেখা মাত্রই করিডোরের দেওয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে রইল। নিজের 2 হাত ভাঁজ করে মাথা নিচু করে ফেলল। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, ই আল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছেন। এখন যদি উনি জানতে পারেন ওনার ছেলের বাহুতে আমি নিজের হাতে গুলি করছি, তবে উনি আমারে এই হাসপাতালের ছাদ থেকে ডাইরেক্ট নিচে ফেলাই দিব। আরিশান মৃধা আলফির দিকে এক পলকও তাকালেন না। ওনার সেই তীব্র ও তীক্ষ্ণ দৃষ্টি সোজা গিয়ে পড়ল 406 নাম্বার ভিআইপি কেবিনের দরজার ওপর। উনি এক ঝটকায় দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে সারিম তখনও অত্যন্ত আয়েশি ভঙ্গিতে শুয়েছিল। দরজার শব্দ হতেই ও খুব দ্রুত ওর মোবাইলটা বালিশের নিচে গুজে দিল এবং মুখের সেই চতুর হাসিটা 1 সেকেন্ডে মুছে ফেলে এক চরম অসুস্থ, ক্লান্ত ও ব্যথায় কুঁকড়ে যাওয়া ভেগ ধারণ করল, যেন এই পৃথিবীর সবচেয়ে নিরীহ এবং ভুক্তভোগী ছেলে, যে সন্ত্রাসীদের গুলিতে আজ প্রায় মরতে মরতে বেঁচে গেছে। আরিশান মৃধা কেবিনের মাঝখানে এসে দাঁড়ালেন। ওনার সেই বিশাল অবয়বটা বেডের সামনে এসে দাঁড়াতেই পুরো ঘরের বাতাস যেন আরো কিছুটা ভারী হয়ে গেল। উনি ছেলের সেই ব্যান্ডেজ করা ডান হাতটা দিকে তাকালেন, যেখানে এখনো হালকা লাল রক্তের দাগ লেগে আছে। ওনার ফর্সা কপালটা মুহূর্তের মধ্যে রাগে আর উদ্বেগে লাল হয়ে উঠল।
কিন্তু উনি নিজের ভেতরে সেই পিতৃত্বের দুর্বলতাকে বাইরে প্রকাশ পেতে দিলেন না। ওনার গলার স্বর বরাবরের মতো গম্ভীর ও গম্ভীর শোনালো। কেমন আছো? আরিশান মৃধা জিজ্ঞেস করলেন। ওনার চোখ জোড়া তখন সারিমের মুখের প্রতিটি রেখাকে মেপে নিচ্ছিলেন। সারিম একটা কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বাম হাত দিয়ে ওর কপালটা চেপে ধরল। অত্যন্ত দুর্বল ও ক্ষীণ কণ্ঠে বলল, বেঁচে আছি হেঁটে অনেক। তোমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যা, তাতে মাঝরাতে নিজের শোবার ঘরেও মানুষ নিরাপদ নয়। আর যদি আমার গার্ডরা সময় মতো ফায়ার না করতো, তবে হয়তো নিজের একমাত্র ছেলের লাশ ঢাকা যেত। আরিশান মৃধা সোফার সামনে থেকে একটা কাঠের চেয়ার টেনে সারিমের বেডের একদম মুখোমুখি বসলেন। ওনার ডান হাতের আঙ্গুলগুলো চেয়ারের হাতলে এক নির্দিষ্ট ছন্দে মৃদু শব্দ করতেছে, যা উনি বেশি চিন্তিত থাকলে করে থাকেন। উনি ওনার চশমাটা নাকের ডগায় ঠিক করে নিয়ে অত্যন্ত শান্ত অথচ তীক্ষ্ণ গলায় বললেন, রাজশাহীর পুলিশ কমিশনার আর আইজিপি অলরেডি স্পট ভিজিট করেছে। পুরো এলাকা কর্ডন করা। 17 রাউন্ড ফাঁকা গোলের খোসা পাওয়া গেছে তোমার ড্রয়িং রুমে। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না সারিম। কি? সারিম চোখ আড় করে তাকালো। মনে মনে একটু সজাগ হলো। ও খুব ভালো করে জানে বাবা তীক্ষ্ণ বুদ্ধিকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সন্ত্রাসীরা তোমার ঘরে ঢুকলো, এত ভাঙচুর করলো, অথচ তোমার সিকিউরিটি প্রোটোকলের একজন গার্ডের গায়েও একটা আঁচল লাগলো না। শুধু তোমার ডান বাহুর একটা নির্দিষ্ট মাংসপেশি ঘেঁষে গুলিটা বেরিয়ে গেল। নিশানাটা বড্ড বেশি নিখুঁত ছিল না? আরিশান মৃধা ওনার গভীর চোখ দুটো দিয়ে সারিমের চোখের মনিতে তাকালেন, যেন ওনার ভেতরে সেই কড়া প্রশাসক ছেলের মনের ভেতরের চক্রান্তটাকে একদম উপড়ে নিয়ে আসতে চাচ্ছেন। সারিম মনে মনে একটু ভটকে গেলেও বাইরে ওর মুখের চামড়া বিন্দুমাত্র নড়ল না। মনে মনে হাসলো। ওর মনোভাব যে কতটা জাউরা তা ওর এই বাপ সামান্যতম আজ করতে পারবেন না। সারিম নিজের দুর্বল ভেগটা আরো এক ধাপ বাড়িয়ে দিয়ে অত্যন্ত তিক্ত গলায় বলল, তুমি কি এখন আমার ক্ষতের উপরেও তোমার গোয়েন্দা রিপোর্ট তৈরি করবে বাবা? আমি এখানে যন্ত্রণায় মরছি, আর তুমি ওটাকে নিখুঁত নিশানা বলে বিদ্রুপ করছো? তোমার ক্ষমতার বেড়াচাল কি তোমার ভেতরে বাবাকে পুরোপুরি মেরে ফেলেছে? ছেলের এই তীরের মতো কথা শুনে আরিশান মৃধা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। ওনার চওড়া বুকটা এক গভীর দীর্ঘশ্বাসে ওঠানামা করলো। উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ওনার সাদা শার্টের কলারটা ওনার ভেতরে চাপা ক্ষোভে কিছুটা কাঁপছিল। উনি উইন্ডোর দিকে মুখ করে দাঁড়িয়ে বাইরে রাতের অন্ধকারের দিকে তাকালেন। অত্যন্ত ধীর লয়ে বললেন, তোমার এই ক্ষোভ আজ নতুন নয় সারিম। 5 বছর ধরে তুমি এই ক্ষোভে নিজের বুকে পাথর চাপা দিয়ে রেখেছ। কিন্তু মনে রাখবে, আরিশান মৃধা তার ছেলের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ করে না। রাজশাহী শহর তোমার জন্য আর নিরাপদ নয়। তুমি কাল সকালের মধ্যেই আমার সাথে ঢাকায় ফিরছ। মৃধা নিবাসে তোমার বাকি ট্রিটমেন্ট হবে। বাবার কথা শুনে সারিম মনে মনে এক চিলতে বিজয়ের উল্লাসে নিচে উঠল। ওর মনের ভেতরে সেই রোমিও তখন খুশিতে ডিগবাজি খাচ্ছিল। মনে মনে ভাবছিল, ঢাকা, মৃধা নিবাস। তার মানে আমি রোজ রোজ আমার চন্দ্রমাকে দেখতে পাবো। ওর 2 দুগ্ধ শুভ্র ত্বকের মায়া, ওই বাদামি সিল্কে চুরের সুবাস। প্রতিদিন সকালের মিষ্টি মুখটা দেখে আমার দিন শুরু হবে। বেশি দিন লাগবে না, খুব কাছাকাছি দেখে ওকে নিজের প্রেমের সাগরে এমনভাবে ডুবিয়ে দেবো যে ও নিজে আমার বুকে এসে ধরা দেবে। ও শুধু আমার অন্ধকার আকাশের শত তারার মাঝে সে একমাত্র আলোর উৎস, আমার একান্ত ব্যক্তিগত চন্দ্রিমা। কিন্তু বাইরের সারিম ওর মুখের অভিব্যক্তিকে একদম পাথরের মতো শক্ত করে ফেলল। ও একরাশ অবজ্ঞা আর জেদ নিয়ে বলল, আমি ঢাকা যাব না। মৃধা নিবাসে পা রাখার চেয়ে আমার এই হাসপাতালে মরে যাওয়া অনেক ভালো। 5 বছর আগে যে বাড়িকে আমি নিজের জীবনের সবচেয়ে বড় ব্ল্যাক স্পট মনে করে বের হয়েছিলাম, সেখানে আমি আর কোনো দিন ফিরে যাব না। তুমি তোমার ক্ষমতার ঘরের সে উৎকো ঝামেলাকে নিয়েই থাকো। আরিশান মৃধা ঝটকা মেরে ঘুরে দাঁড়ালেন। ওনার চোখের মনিতে এবার তীব্র রাগ আর কঠোর রূপ ধারণ করলো। উনি সারিমের বেডের একদম কাছে এসে নিচু ও বজ্র কঠিন কণ্ঠে বললেন, তুমি যাবে কি যাবে না এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি তোমাকে দেইনি সারিম। তুমি এখন দেশের একজন দায়িত্বশীল মন্ত্রী। তোমার উপর হামলা মানে পুরো সরকারের ভাবমূর্তির ওপর আঘাত। আগামীকাল সকালে তোমাকে নিয়ে ঢাকায় উদ্দেশ্যে রওনা হব। এটাই আমার শেষ কথা। আর তুমি যাকে উটকো ঝামেলা বলছো, সে এখন 18 বছরের এক প্রাপ্তবয়স্ক তরুণী। ও আমার ঘরের সম্মান, আমার মেয়ে। ওর প্রতি তোমার এই অবজ্ঞা আমি আর বরদাস্ত করব না। আর এমনিতেও তোমাদের ডিভোর্স হয়ে গেছে। তুমি নিজে ওকে তোমার বিয়ের সাহায্যে ডিভোর্স পেপারে সাইন করিয়ে আনছো। সো এখানে আমি আর তোমার যাওয়ার কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না।
সারিম দাঁতে দাঁত চেপে বালিশে মাথা এলিয়ে দিল। এমন ভান করতে লাগলো যেন সে ওনার এই জোরাজোরিতে চরম বিরক্ত এবং নিরুপায় হয়ে ওনার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হচ্ছে। ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে অত্যন্ত কর্কশ গলায় আরিশান মৃধাকে বলল, ঠিক আছে, যাব। তোমার ক্ষমতার জোরের সামনে তো আমার কোনোদিন নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না, আজও নেই। তবে মনে রাখবে, আমি সেখানে স্রেফ তোমার জিম্মে হয়ে যাচ্ছি, তোমার ছেলে হিসেবে নয়। সারিমের কথা শুনে আরিশান মৃধা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। ওনার সাদা শার্টের হাতাটা আর একবার ঠিক করতে করতে অত্যন্ত দ্রুত ও গম্ভীর পায়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। উনি চলে যেতেই আলফি আবার জোরের মতো ফুরুত করে ঘরের ভেতর ঢুকলো এবং দরজার লকটা আটকে দিল। দরজার ওপাশে আরিশান মৃধার ভারী বুটের শব্দ মিলিয়ে যেতেই বেডে শুয়ে থাকা সারিম এক ঝটকায় উঠে বসলো। ওর মুখের সেই ব্যথার অভিনয় 1 সেকেন্ডে উধাও। সারিম বাম হাত দিয়ে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে আবার অত্যন্ত আনন্দের সাথে ক্যান্ডি ক্রাশ গেম খেলতে শুরু করলো। আলভি নিজের কপালে হাত দিয়ে সোফায় বসলো আর হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, আপনি আজ তো একটা অ্যাক্টর। আপনার এই বাপ বেটার ডায়লগ শুনে আমার মনে হয়েছিল আমি কোনো সিনেমায় থিয়েটারে বসে আছি। কিন্তু স্যার, আপনি যে এত নাটক করে শেষমেশ ঢাকা যেতে রাজি হলেন, আপনার বলার সেই উটকো ঝামেলার কাছেই তো আবার ফিরে যাচ্ছেন। লাভটা কি হলো? সারিম আপেলের শেষ টুকরোটা মুখে পুরে দিয়ে আলভির দিকে তাকিয়ে এক মায়াবী গভীর ও রহস্যময় হাসি হাসল। সে অত্যন্ত নিচু তৃপ্তির গলায় বলল, আলভি, তুমি স্রেফ কাগজের ডিভোর্স পেপারটা কুকুর দিয়ে চিবিয়ে খেতে দেখেছ, কিন্তু আমি সেই কাগজের আড়ালে লুকিয়ে থাকা আস্ত একটা চাঁদের টুকরো দেখে এসছে। যে উটকো ঝামেলাকে আমি 5 বছর ধরে এড়িয়ে চলেছে, সে আমার জীবনের ডেস্টিনি। ও আমার চন্দ্রিমা। এই চন্দ্রিমাকে নিজের আকাশে চিরতরে ধরে রাখার জন্যই আজ আরিশান মৃধার কাছে আমার এই স্বেচ্ছায় বন্দী হওয়া। সারিমের এই গভীর ও উন্মাদনা ভরা কথা শুনে আলভি কেবিনের নিয়ন লাইটের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। ও বুঝতে পারল বসের এই প্রেমের জ্বর এবার পুরো কাঁপিয়ে ছাড়বে। তবে বেচারা আলভির মনটা এটা ভেবে খারাপ হয়ে আছে যে বস এখন আর নিজের বউকে ডিভোর্স দিচ্ছেন না, উল্টো বইয়ের কাছাকাছি থাকার জন্য এত বড় মেলো ড্রামা ক্রিয়েট করলো। তার মানে এই জন্মে ওই সুন্দরীকে বিয়ে করার ইচ্ছে আলভির স্বপ্নই থেকে যাবে। কত আশা ছিল। বেচারা বস তালাক দিতেই মেয়েটাকে সে বিয়ের প্রস্তাব পাঠাবে, সেসব এখন সেগুড়ে বালি হয়ে বসে আছে। গোধূলির সেই মায়াবী কমলা আলো কখন যে রাতে নিবিড় অন্ধকারে রূপ নিয়েছে তা পড়ার ঘরে 4 দেওয়ালে বন্দি অরিয়া জেবা টেরি পায়নি। ঘরের সিলিং ফ্যানটা তখনও একঘেয়ে সুরে ঘুরে চলেছে। পড়ার টেবিল থেকে শুরু করে খাটের উপর পর্যন্ত বই খাতার যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তা এখন আরও কিছুটা বিস্তার লাভ করেছে। ঠিক তখনই অরির কোলের পাশে রাখা ওর ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে বাবা নামটা ভেসে উঠতে অরি ওর হাতের হাইলাইটার পেনটা রেখে দ্রুত ফোনটা কানে নিল। হ্যাঁ বাবা, বলো তুমি কখন ফিরবে? আমরা তোমার জন্য ডিনারের অপেক্ষা করবো। হ্যাঁ, অরি খুব নরম গলায় জিজ্ঞেস করলো। ওপাশ থেকে আরিশান মৃধার এক ভারী দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। ওনার ব্যাকগ্রাউন্ডে তখন অনেক মানুষের ফিসফিসানি আর পুলিশের ওয়্যারলেসের কর্কশ আওয়াজ আসছিল। তিনি অত্যন্ত ধীর কিন্তু গম্ভীর গলায় বললেন, আদ্রিজা, আজ রাতে আমার বাড়ি ফেরা হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আমাকে আজ রাতেই একটা বিশেষ কাজে ঢাকার বাইরে যেতে হচ্ছে। প্রশাসন আর গোয়েন্দা বিভাগের সবাইকে নিয়ে একটা হাই অ্যালার্ট মিটিং চলছে। আরিশান মৃধা ওনার একমাত্র ছেলে সারিমের ওপর হামলার খবরটা এই মুহূর্তে অরিকে জানিয়ে ওর কোমল মনে কোনো বাড়তি চাপ দিতে চাইলেন না। বিশেষ করে আগামীকাল মেয়েটার পরীক্ষা। এর সময় কোনো পারিবারিক অশান্তি বা দুর্ঘটনার খবর অরির মগজের কোষে ধাক্কা দিক তা একজন বাবা হিসেবে উনি কোনোভাবেই চান না। ও আচ্ছা বাবা, দেশের পরিস্থিতি কি খুব খারাপ? আর একটু চিন্তিত সুরে জিজ্ঞেস করলো। তুমি ওসব নিয়ে একদম ভাববে না মা। দেশের পরিস্থিতি সামলানোর জন্য আরিশান মৃধা এখনো বেঁচে আছে। তুমি শুধু নিজের পড়ালেখায় মন দাও। তুমি আর জেবা সময় মতো রাতে ডিনার করে নিবে। আর তোমার শাহিন আঙ্কেল বলে দিয়েছে সব গুছিয়ে রাখতে। ও হ্যাঁ, সারা রাত জেগে একদম পড়াশোনা করার মতো পাগলামি করবে না। শরীর খারাপ করলে কিন্তু পরীক্ষার হলে কলম চলবে না। নিজের খেয়াল রাখবে। জেবা বড্ড চঞ্চল, ওকেও একটু দেখে রেখো। কোনো সমস্যা হলে আমাকে বা গার্ডদের তৎক্ষণাৎ ফোন করবে, কেমন?
জি বাবা, আমি সব মনে রাখবো। তুমিও নিজের খেয়াল রেখো আর সময় মতো ডিনার করে নিও, হ্যাঁ? অরি অত্যন্ত দায়িত্বশীলের মতো বলল। আচ্ছা মা, খোদা হাফেজ। ভালো করে প্রিপারেশন নাও। আরিশান মৃধা ফোনটা কেটে দিলেন। অরি ফোনটা টেবিলের উপর রেখে একটা লম্বা শ্বাস ফেলল। জেবা তখন খাটের ওপর উপর হয়ে শুয়ে ইতিহাসের একটা জটিল পাতা মুখস্থ করার চেষ্টা করছিল। ও অরির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কিরে, আঙ্কেল আজ ফিরবেন না? না, খুব জরুরি কাজ পড়েছে। আজ রাতেই ওনাকে ঢাকার বাইরে যেতে হচ্ছে। আমাদের ডিনার করে নিতে বললেন। অরি নিজের রিডিং গ্লাসটা নাকের ওপর ঠিক করতে করতে বলল। জেবা এক ঝটকায় খাট থেকে নেমে সোফায় এসে বসলো। ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বাবা, আঙ্কেল বাড়িতে না থাকলে কেন জানি ঘরের বাতাসটা একটু হালকা লাগে রে। ওনার সেই গম্ভীর চেহারা আর বাঘের মতো চাউনি দেখলে আমার বুকের ভেতর কেমন গুড়গুড় করতে থাকে। বিশেষ করে গত রাতের ওই উকুন কাণ্ডের পর থেকে তো ওনার সামনে গেলেই আমার মনে হয় এই বুঝি উনি আমারই ওনার স্পেশাল ফোর্স দিয়া অ্যারেস্ট করাইয়া দিলেন। অরি জেবার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। ও রূপের সেই স্নিগ্ধ হাসি যেন পুরো ঘরের ক্লান্তি এক নিমিষে ধুয়ে দিল। ও জেবাকে ধমক দিয়ে বলল, ধুর বোকা, বাবা বাইরে থেকে যতই কঠিন প্রশাসক হোক না কেন, ভেতরে ওনার মনটা খুবই নরম। আমাদের কত ভালোবাসেন দেখিস না। চল শাহিন আঙ্কেলকে বলি খাবার দিতে। খেয়ে এসে আবার পড়তে বসতে হবে তো। দুজন নিচে নেমে অত্যন্ত দ্রুততার সাথে রাতের খাবার শেষ করে নিল। শাহিন মিয়া ওদের জন্য গরম গরম খাবার রান্না করেছিলেন। খাবার শেষ করে ওরা দুজন আর এক মুহূর্ত নষ্ট না করে আবার দোতলা পড়ার ঘরে এসে দরজা বন্ধ করে দিল। আজকের প্রশ্নপত্রে সে ভয়াবহ রূপ দেখার পর ওদের ভেতরের সমস্ত আলসেমি উধাও হয়ে গেছে। জেবা আর অরি দুজনে মনে মনে এক অলিখিত পণ করে ফেলেছে। আজ রাতে ওরা এক পলকও ঘুমাবে না। পুরো সিলেবাসের প্রতিটি লাইন, প্রতিটি অনুচ্ছেদ এমনভাবে খুঁটিয়ে পড়বে যেন যেখান থেকেই প্রশ্ন করুক না কেন খাতা যেন ফাঁকা না থাকে। রাত যত গভীর হতে লাগলো, ঘরের নীরবতা তত তীব্র হতে লাগলো। ঘড়ির কাঁটা 12টা, 1টা, 2টো পার হয়ে যখন ভোরে 4টার ঘরে গিয়ে পৌঁছালো, তখনও দুই বান্ধবীর চোখের পাতায় ঘুমের কোনো চিহ্ন ছিল না। অরি টেবিল লাইটের আলোয় মগ্ন হয়ে খাতায় বারবার লিখছিল, আর জেবা মেঝের কার্পেটের ওপর বসে পেটটা সোফার সাথে ঠেকিয়ে অনবরত পড়া আওড়ে যাচ্ছিল। ভোরের দিকে যখন হালকা শীতল হাওয়া জানলা দিয়ে ঘরে ঢুকলো, তখন ওদের সিলেবাস সম্পূর্ণ শেষ হলো। দুজনে একে অপরের দিকে তাকিয়ে এক ক্লান্ত কিন্তু তৃপ্তির হাসি হাসলো। অবশেষে এক রাতের কঠিন যুদ্ধ জয় করে ওরা ভোরের আলো ফোটার প্রতীক্ষা করতে লাগলো। ভাবলো পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু অধ্যায় রিভিশন দিয়ে যাবে পুনরায়। সকালে সোনালি রোদ খন্দকার ভিলা ডাইনিং রুমে এসে পড়েছে। কাচের বড় টেবিলটার উপর সাজানো ধোয়া ওঠা পরোটা, ডিম ভাজি আর সুজি হালুয়া। টেবিলের এক মাথায় অত্যন্ত বিষণ্ণ মুখে বসে আছেন রাজন খন্দকার। ওনার পরনে যথারীতি সাদা ধবধবে পাঞ্জাবি হলেও ওনার মুখছবিতে গতরাতে সেই তীব্র গ্লানি কালো ছায়া স্পষ্ট। ওনার চোখের নিচে কালি জমেছে। চামচ দিয়ে প্লেটের খাবারটা নাড়াচাড়া করলেও এক লোকমা খাবার মুখে তোলার মতো রুচি ওনার নেই। ওনার সমস্ত পুরুষত্ব, ওনার এত বছরের সামাজিক সম্মান প্রতি রাতেই ধুলোয় মিশিয়ে দেয় ওনার ছেলে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে শীষ বাজাতে বাজাতে নেমে এলো আফিম। ওর ভেতরের সেই পৈশাচিক তৃপ্তি আর বন্য উল্লাসের রেশ ওর চোখে মুখে তখনও চকচক করছে। আফিম এসে কোনো দ্বিধা বা সংকোচ ছাড়াই সরাসরি অনুপমার পাশে বসল। অনুপমা ততক্ষণে আফিমের জন্য প্লেট সাজাতে ব্যস্ত। আফিম বাবার সামনেই অত্যন্ত নির্লজ্জভাবে নিজের একটা হাত অনুপমার ফিনফিনে শাড়ির ওপর দিয়ে ওর উন্মুক্ত পিঠ ও কাঁধে রাখল। তারপর ওকে নিজের দিকে টেনে জড়িয়ে ধরে বসল। রাজন খন্দকার ছেলের এই অবাধ্যতা আর স্ত্রীর এই চরম বেহায়াপনা দেখেও নিজের চোখ দুটো বন্ধ করে নিলেন। ওনার গলার কাছে এক মস্ত বড় কান্নার দলা আটকে গেল। তিনি ওনার একমাত্র ছেলেকে কিছু বলতে গিয়েও পারলেন না। ওনার ঠোঁট দুটো কেঁপে ওখানেই থেমে গেল। ওনার নিজের ঘরে নিজের চোখের সামনে এই অবৈধতার রাজত্ব চলছে, অথচ ওনার কিছুই করার নেই। ওনার শাসন, ওনার পিতৃত্ব আজ এই কামনার অন্ধ দেওয়ালের কাছে সম্পূর্ণ পঙ্গু। অনুপমা নিজের ঠোঁটে সে চিরচেনা মায়াবী ও চতুর হাসিটা ধরে রেখে
বাটি থেকে সুজি হালুয়া চামচে তুলে অত্যন্ত যত্ন করে আফিমের মুখে পুরে দিল। না আফিম, তোমার প্রিয় হালুয়া, পুরোটা শেষ করো। অনুপমার গলার স্বর যেন মধু ঝরানো, যেন কিছুই হয়নি এমন একটা ভাব। আফিম হালুয়াটা চিবোতে চিবোতে রাজন খন্দকারের দিকে তাকিয়ে এক কুৎসিত তাচ্ছিল্য ভরা হাসি দিল। ও ভালো করে জানে এ বাড়ির আসল মালিক এখন সে নিজে। ও যা পছন্দ করে, যার উপর ও নজর পড়ে, তা সে যে কোনো মূল্যে আদায় করেই ছাড়ে। তা সে বাবার আসন হোক, ক্ষমতা হোক, কিংবা বাবার ঘরের তরুণ স্ত্রী হোক না কেন। রাজন খন্দকার নিঃশব্দে নিজের পানির গ্লাসটা তুলে নিলেন। ছেলে আর স্ত্রীর এহেন মেলামেশা উনি চেয়েও আটকাতে পারছেন না, কারণ ওনার ভেতরের প্রতিবাদের সেই মেরুদণ্ডটা অনেক আগেই ভেঙে গেছে। উনি আর কিছুই বললেন না এসব নিয়ে। আফিম নিজে ব্রেকফাস্ট শেষ করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। বাবার সামনেই অনুপমা চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। তারপর রাজন খন্দকারের অবশ দৃষ্টির সামনেই অত্যন্ত গভীর ও তীব্র মাখা অনুপমার অধরে নিজের কামনার এক শেষ চুম্বন এঁকে দিল। অনুপমাও চোখ বুজে সেই চুম্বন গ্রহণ করলো এবং এক লোলুপ দৃষ্টিতে ওর দিকে তাকালো। আম্মু, দুপুরের মধ্যে কাজ শেষ করে ফিরবো। আফিম একটা পৈশাচিক হাসি দিয়ে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ও যাওয়ার উদ্দেশ্য আবার সেই পুরনো এলাকায় মাস্তানি, গুন্ডামি আর সুন্দরী মেয়েদের উত্ত্যক্ত করা, নিজের দাপট বজায় রাখা। বিশেষ করে রাফানের কাছ থেকে সেই তেজি মেয়েটা অরির নাম ঠিকানা আজ ওকে বের করতেই হবে। আফিম বেরিয়ে যেতেই ডাইনিং রুমে থমথমে ভাবটা আরও বেড়ে গেল। রাজন খন্দকারও নিজের আধ খাওয়া প্লেটটা ঠেলে দিয়ে টেবিল থেকে উঠে দাঁড়াতে চাইলেন। ওনার সারা শরীর অপমানে আর ক্লান্তিতে ভেঙে আসছিল। ঠিক তখন অনুপমা অত্যন্ত চাতুরতার সাথে রাজন খন্দকারের পিছু পিছু এসে ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ও ভালো করেই জানে ওর বুড়ো স্বামীকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয়। অনুপমা ওর কাঁধে নিজের নরম চিবুকটা ঘষে অত্যন্ত মিষ্টি আর আদুরে গলায় রাজন খন্দকারের মুড ভালো করার অভিনয় শুরু করে দিল। ওভাবে মুখ কালো করে উঠে যাচ্ছ কেন বেবি? তুমি শুধু শুধু ভুল বুঝছো আমাকে। অনুপমা ওনাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো এবং ওনার বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি তো ইচ্ছে করে ওর কাছে যাই না বেবি, আমি তোমাকেই ভালোবাসি। এই মনে শুধু তুমিই আছো। কিন্তু আফিমের রাগ তো তুমি জানো, ও যা চায় তা তো দিতেই হয়। নয়তো ও যদি রেগে গিয়ে এই খন্দকার বিলার সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় কিংবা তোমার কোনো ক্ষতি করে বসে। সৎ মা হিসেবে ওকে একটু খুশি রাখার, ওর ভেতরের রাগটা শান্ত রাখার একটা দায়িত্ব আমারও আছে তো, নাকি? আমি তো এসব করছি শুধু আমাদের এই সংসারের শান্তির জন্য, তোমার সুরক্ষার জন্য। অনুপমার এই জাদুকরি মিষ্টি কথাগুলো রাজন খন্দকারের কানে এসে পৌঁছাতেই ওনার ভেতরে সব জমে থাকা ক্ষোভ আর শক্ত ভাবটা পলকেই গলে গেল। পৌরত্বের এই শেষ বয়সে এসে অনুপমার এই কৃত্রিম ভালোবাসার মায়াটাকে উনি কিছুতেই উপেক্ষা করতে পারলেন না। উনি মনে মনে জানতেন এটা মিথ্যা, তাও এই মিথ্যাটুকুকে আঁকড়ে ধরে উনি নিজের সান্ত্বনা খুঁজে নিলেন। ওনার মুড নিমিষেই ভালো হয়ে গেল। অনুপমা ওনার চোখে সেই অন্ধতার সুযোগ নিয়ে ওনার পকেটে হাত ঢুকিয়ে দিল। অফিস যাওয়ার আগে ওনার ওয়ালেট থেকে ক্রেডিট কার্ডটা নিজের আঙ্গুলের ফাঁকে লুকিয়ে নিল। অনুপমা এরপর রাজন খন্দকারের গালে একটা আলতো চুমু খেয়ে জাপল গলায় বলল, আজকে একটু শপিং এ যাবো বেবি, তোমার ক্রেডিট কার্ডটা রাখলাম। সুন্দর সুন্দর শাড়ি আর গয়না কিনে আনবো, যাতে ওগুলো পরে তোমার সামনে সেজে তোমাকে আরো বেশি খুশি করতে পারি। রাজন খন্দকার অনুপমার এই চাতুরতায় বাধা দেওয়া তো দূরের কথা, ওনার চোখে তখন এক অদ্ভুত প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। তিনি অনুপমার কপালে হাত রেখে বললেন, আচ্ছা অনু, সাবধানে যেও। রাজন খন্দকার ওনার অফিসের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। রাজন খন্দকার চলে যেতে অনুপমা ক্রেডিট কার্ডটা হাতে নিয়ে ডাইনিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ও নিজের শাড়ির আঁচলটা ঠিক করতে করতে মনে মনে হাসল। ও খন্দকার বাড়ির দুই পুরুষকেই নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। সকাল ঠিক 8:30। মৃধানিবাসে বিশাল সদর গেটের বাইরে হঠাৎ করেই একসাথে কয়েকটা সাইরেন বাজানো পুলিশের গাড়ি আর স্বরাষ্ট্রমন্ত্রীর
অফিসিয়াল ফ্ল্যাগশিপ করা মার্সিডিজ গাড়িটি এসে থামল। তবে আজ গাড়ির পেছনের সিটে আরিশান মৃধা একা ছিল না। ওনার পাশে বসেছিল ওনার একমাত্র ছেলে, দেশের শিক্ষামন্ত্রী মৃধা আবরার সারিম। সারিমের ডান হাতটা একটা ধবধবে সাদা ব্যান্ডেজে মোড়ানো, যা ওর হালকা নীল রঙের শার্টের ওপর স্পষ্ট দেখা যাচ্ছিল। কপালে সামান্য চিন্তার ভাঁজ থাকলেও চোখের কোণে ছিল এক লুকানো চতুর বিজয়ের আলো। আরিশান মৃধা কাল রাতে রাজশাহী থেকে সরাসরি ওনার পার্সোনাল হেলিকপ্টারে করে সারিমকে নিয়ে ভোরে ঢাকা এসে পৌঁছেছেন এবং ওনার কড়া নির্দেশে সারিমকে সরাসরি মৃধা নিবাসে নিয়ে আসা হয়েছে, যাতে ওনার চোখের সামনে ছেলের সম্পূর্ণ চিকিৎসা আর নিরাপত্তা নিশ্চিত করা যায়। গাড়ি থেকে নামার পরপরই আরিশান মৃধার কোটের পকেটে থাকা ওনার পার্সোনাল ফোনটা বিকট শব্দে বেজে উঠল। উনি ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকাতেই ওনার গম্ভীর মুখটা আরো কিছুটা শক্ত হয়ে উঠল। ওপার থেকে স্বরাষ্ট্র সচিব অত্যন্ত জরুরি কোনো রাষ্ট্রীয় সংকটের কথা বলছিলেন। আরিশান মৃধা সারিমের দিকে তাকিয়ে অত্যন্ত কড়া ও গম্ভীর গলায় বললেন, সারিম, তুমি আলভির সাথে ভেতরে যাও, আমার একটা জরুরি কল এসেছে, আমি একটু পরে আসছে। আলভি, তোমার স্যারকে সাবধানে ভেতরে নিয়ে যাও, ওর হাত যেন কিছুর সাথে ধাক্কা না খায়। জি জি আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমি স্যারকে একদম কাছের পুতুলের মতো ভেতরে নিয়ে যাচ্ছি। আলভি 2 হাত জোর করে তোতলামি করতে করতে বলল। আরিশান মৃধা আর 1 সেকেন্ডও দাঁড়ালেন না। উনি ওনার গার্ডদের ইশারা দিয়ে গেটের এক কোণের বাগানের দিকে চলে গেলেন, গভীর মনোযোগে দিয়ে ফোনটা পিক করতে। উনি দূরে যেতেই সারিম ওর ডান হাত দিয়ে ওর শার্টের কলারটা একটু ঠিক করলো। ও আলভির দিকে তাকিয়ে ওর সেই চিরচেনা বাঁকা চতুর হাসিটা দিল। ও নিজের ডান হাতের ব্যান্ডেজটার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, দেখলে তো অলভি, আরিশান মৃধার কাছে বাকি কথা সহজে নিজে চলে এলো। এবার শুরু হবে আসল শিকার। আলভি নিজের মধ্যে বিড়বিড় করলো, আপনার এই শিকারের চক্করে আমার জানটা যে কখন যায় আমি শুধু সেই চিন্তায় আছি। সারিম ধীর পায়ে মৃধা নিবাসের বিশাল ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো। ও চারপাশে দেওয়াল, বিশাল ঝাড়পাতি আর আসবাবপত্রগুলোর ওপর নিজের তীক্ষ্ণ চোখ দুটো বোলালো। 5 বছর, দীর্ঘ 5টি বছর পর ও এ বাড়িতে পা রাখলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এ বাড়ির একটা সুতোর টানও বদলায়নি। আসবাবপত্রের অবস্থান থেকে শুরু করে দেওয়ালে টাঙানো পুরনো ল্যান্ডস্কেপ পেন্টিংটাও পর্যন্ত ঠিক আগের মতোই আছে, যেন এই 5টা বছর এখানে এসে থমকে গিয়েছিল। সারিমের ঠোঁটের কোণে অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে উঠল। মনে মনে বলল, সবকিছু ঠিক আগের মতোই আছে, শুধু আজ থেকে এই বাড়ির বাতাসে আমার চন্দ্রময় সুবাস মিশে থাকবে। সারা রাত এক ফোঁটা না ঘুমিয়ে একটানা পড়াশোনা করার ফলে যেবার অবস্থা তখন শোচনীয়। ও সোফায় ধপ করে মাথা এলিয়ে দিয়ে নিজের গলাটা শুকিয়ে কাট অনুভব করছিল। ও পাশে বসে থাকা অরিকে অত্যন্ত শান্ত ও মরণাপন্ন গলায় বলল, ওরে অরি, আমার এক ফোঁটা পানি দে রে বোন। সারা রাত ওই বইয়ের পাতা গিলতে গিলতে আমার ভিতরে সমস্ত পানি শুকাইয়া মরুভূমি হয়ে গেছে। আমি আর 1 সেকেন্ডও বাঁচবো না পানি ছাড়া। অরি টেবিলের ওপর রাখা কাচের জগটার দিকে তাকালো। ও দেখলো জগটা একদম খালি, 1 ফোঁটাও পানি অবশিষ্ট নেই। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একটু দাঁড়া বাদামনি, জগে তো পানি নেই, আমি নিচে রান্নাঘর থেকে জগে পানি নিয়ে আসছি, তুই ততক্ষণ একটু চোখ বন্ধ করে রেস্ট নে। অরি টেবিল থেকে কাচের জগটা হাতে নিল। সারা রাত জেগে পড়াশোনা করার কারণে ও নিজের চেহারায়ও এক ধরনের স্নিগ্ধ ক্লান্তি ভর করেছিল। ও নিজের কোনো তোয়াক্কা না করেই এক হাতে কাচের জগ আর অন্য হাতে বইটা ধরে পড়তে পড়তে ধীর পায়ে ঘরের দরজা খুলে করিডরে বের হলো। অরির পরনে ঘরের আরামদায়ক পোশাক ছিল। পরনে ছিল একটা ওভারসাইজড সাদা রঙের কটন শার্ট, যা ওর ফর্সা অবয়বকে আরো কিছুটা ছোট আর নিষ্পাপ করে তুলেছিল। আর নিচে একটা ঢিলে ঢালা কালো রঙের জিন্স প্লাজো। মাথায় চিরুনির কোনো ছোঁয়া লাগেনি। অরি সেই মেঘের মতো ঘন বাদামি সিল্কি পিঠ সমান চুলগুলো সম্পূর্ণ খোলা অবস্থায় পিঠের উপর ডানা মেলেছিল। জানালার বাতাসে সেই চুলগুলো ওর ফর্সা গালে এসে আলতো করে দোলা দিচ্ছিল।
চোখের ওপর সে চিরচেনা গোল রিডিং গ্লাসটা বসানো, আর বাম হাতে তখনও ও আজকের পরীক্ষার একটা ছোট হ্যান্ড নোটের বই শক্ত করে ধরে রেখেছিল। অরি সিঁড়ির দিকে এগোতে লাগলো, কিন্তু ওর চোখ তখনও বইয়ের জটিল লাইনের ওপরই নিবদ্ধ ছিল। ও মুখে ফিসফিসিয়ে পড়াটা আওড়া ছিল, আর এক এক পা ফেলে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সিঁড়ির শেষ ধাপে আসতেই সারিমের তীক্ষ্ণ দূরদর্শী দৃষ্টি সোজা গিয়ে পড়ল ওপর থেকে নেমে আসা সেই মায়াবী অবয়বটির ওপর। অরিকে দেখা মাত্রই সারিমের চোখের মণিতে যেন এক মস্ত বড় আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল। ওর হাতের আঙ্গুলগুলো ব্যান্ডেজের ভেতর থেকেও এক মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। সকালে নরম রোদের আলো তখন ড্রয়িং রুমের বিশাল কাছে জানালা গলে অরি সেই দুগ্ধ শুভ্র ত্বকের উপর এসে পড়ছিল। চুলগুলো সেই এলোমেলো বাদামি আভা, ওভারসাইজড শার্টের আড়াল থেকে ওর সেই ছোট পাখির মতো স্লিম শরীর, আর চোখে রিডিং গ্লাসের আড়ালে সেই টানা টানা হরিণীর মতো চোখ। সবকিছু মিলিয়ে অরিকে দেখতে এই মর্তের কোনো মেয়ে মনে হচ্ছিল না। ও যেন স্বর্গের কোনো এক ক্লান্ত পরী, যে ভুল করে মানুষের এই কোলাহলপূর্ণ পৃথিবীতে নেমে আসছে। সারিম ওর জীবনে কত শত সুন্দরী নারী দেখেছে, কিন্তু অরির এই সাধারণ ক্লান্ত আর স্নিগ্ধ রূপের সামনে ওর ভেতরের সেই অহংকারী রূপটা এক সেকেন্ডে ধুলোয় মিশে যায়। সে নিজের অজান্তেই অরির রূপের সাগরে দ্বিতীয়বারের মতো সম্পূর্ণ ডুবে গেল। ওর ফর্সা গাল দুটোতে আবার সেই হালকা লালচে ব্লাশিং ভাবটা ফুটে ওঠার উপক্রম হলো। ও নিজের অবাধ্য মনকে সামলাতে পারছিল না। পাশে দাঁড়িয়ে থাকা আলফিও যখন অরিকে সিঁড়ি দিয়ে নামতে দেখল, ও নিজের মনে মনে এক মস্ত বড় দীর্ঘশ্বাস ফেলে আফসোস করতে লাগলো। হায় ফাটা কপাল আমার, মেয়েটা দেখতে যা মারাত্মক সুন্দর, যেন আজ তো একটা পরে জান্নাত থেকে ডাইরেক্ট সিঁড়ি দিয়ে নেমে আসছে। কত আশা ছিল বস, ওনাকে তালাক দিলে পরে আমি বিয়ের প্রস্তাব পাঠামু, কিন্তু বসের ওই জাউরা মনটা তখনই প্রেমে উষ্টা খেয়ে পড়তে হলো। আমার কপালে আর এই সুন্দরী বউ জুটল না, সব কপাল ওই খবিশ বসের। এদিকে অরি নিজের এই নীরব দৃশ্য কিছুই খেয়াল করেনি। ও নিজের পড়া মুখস্থ করতে করতে সোজা গিয়ে রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরের ফিল্টার থেকে জগে ঠান্ডা পানি ভর্তি করে বইটা আবার হাতে নিয়ে ও পড়তে পড়তে রান্নাঘর থেকে বের হয়ে এলো। ও সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে এক পা করে উপরে উঠতে নিতেই চন্দ্রিমা, হঠাৎ করে পুরো নিস্তব্ধ ড্রয়িং রুমের বাতাস চূর্ণ করে এক অত্যন্ত গভীর পুরুষালী এবং মাদকতা ভরা কণ্ঠস্বর অরিকে পেছন থেকে ডেকে উঠল। কণ্ঠস্বরের সেই অদ্ভুত টান আর গম্ভীরতা অরির কানের পর্দায় লাগতেই ওর পায়ের গতি থমকে গেল। এ বাড়িতে চন্দ্রিমা বলে তো কেউ নেই। এটা বড্ড বেশি অপরিচিত অথচ চেনা এক কর্কশ আওয়াজ। অরি অত্যন্ত অবাক হয়। ভ্রুকুচকে খুব ধীরে ধীরে নিজের শরীরটা পেছনের দিকে ঘোরায়। নিজের রিডিং গ্লাসের আড়াল থেকে বড় বড় চোখ করে ড্রয়িং রুমের মাঝখানে তাকাতেই ওর হাতের কাছের জগটা প্রায় হাত থেকে খসে পড়ার দশা হলো। সোফায় হেলান দিয়ে বসে আছে স্বয়ং মৃধা আবরা সারিম। ও ডান হাতটা ব্যান্ডেজে মোড়ানো, চোখে সেই চিরচেনা সেই তীক্ষ্ণ চাহনি। সে অরির দিকে এমনভাবে পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন ওর ওই চোখ দিয়ে সমস্ত ভালোবাসা একসাথে উগরে দিচ্ছে। অরি পুরোপুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর ফর্সা কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই লোকটা এখানে কিভাবে এলো? আর ওনার হাতে ব্যান্ডেজ কেন? কাল সকালে তো এনার পিএ এসে ডিভোর্স পেপার নিয়ে গেল। তার মানে তো সম্পর্ক শেষ। তবে কি লোকটা বাবার সঙ্গে দেখা করার জন্য এসছে? কিন্তু বাবা তো এখন বাড়িতে নেই। অরিকে এভাবে বোকার মতো কাঠের পুতুল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সারিমের ঠোঁটের কোণে সেই চতুর বাঁকা হাসিটা আবার ফুটে উঠল। সে অরিকে আরো কিছুটা অবাক করার জন্য নিজের গলার স্বরকে একটু উঁচিয়ে অত্যন্ত রসালো ও তাচ্ছিল্যে সুরে বলে উঠল, কি অবস্থা বউ? ঠিকঠাক মতো লেখাপড়া করছো তো? পড়তে হবে, এবার আর নকল হবে না। সারিমের এই তীরের মতো তীক্ষ্ণ কথাটি শুনেই অরির ফর্সা গাল দুটো লজ্জায় আর চরম অপমানে এক মুহূর্তে টকটকে লাল হয়ে গেল। ওর রিডিং গ্লাসের আড়ালে চোখ দুটো রাগে জ্বলজ্বল করে উঠল। ও
ও বুঝতে পারলো এই লোকটা কালকের পরীক্ষার হলের ওই ঐতিহাসিক নকলের ঘটনাটা নিয়ে ওকে চরম খোঁটা দিচ্ছে এবং অপমান করার চেষ্টা করছে। এবার আর পরীক্ষা কোনো নকল চলবে না চন্দ্রমা। শিক্ষামন্ত্রী আবরার সারিম কিন্তু সব সময় তোমার পাশে থাকবে না বাঁচানোর জন্য। নিজের মেধা লিখতে হবে, বুঝলে? সারিম আবার একটা বাঁকা হাসি দিয়ে বলল। অরে নিজের হাতের জগটা শক্ত করে চেপে ধরে রাগে কাঁপতে কাঁপতে সিঁড়ি থেকে 2 ধাপ নিচে নেমে এলো ও সারিমের একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে নিজের কণ্ঠস্বরকে যতটা সম্ভব শক্ত করে বলল, মুখ সামনে কথা বলুন মিস্টার সারিম মৃধা। আপনি আমাকে এভাবে খোটা দেওয়ার কোনো অধিকার রাখেন না। কালকে যা হয়েছে তা একটা দুর্ঘটনা ছিল। আমি কখনো জীবনে অমন কাজ করি না। আর আপনি এই বাড়িতে কেন এসেছেন? আপনার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। সারিম এক ঝটকায় সোফা থেকে উঠে দাঁড়ালো ও সে দীর্ঘ সুঠাম অবয়ব অরির সামনে আসতেই অরি নিজেকে বড্ড ছোট অনুভব করলো। সারিম অরির একদম কাছাকাছি এসে নিচু বজ্রকঠিন কণ্ঠে বলল, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এটা আমার বাবার বাড়ি। আর দ্বিতীয়ত তুমি এখনো আইনত আমার বিবাহিত স্ত্রী আরিশান মৃধার পুত্রবধূ। কিসের স্ত্রী? অরি চিৎকার করে উঠতে চাইলো কিন্তু বাবার ভয়ে নিজের গলা স্বর নিচু করে বলল। আরিশান মৃধা সবসময় জটিল পরিস্থিতিতে অরিকে বলতেন, রাগে বা চিৎকার চেঁচামেচি না করে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে শেখো। আর অরি এখন সেটাই করছে। আপনার বিয়ে সকালে এসেই আমার থেকে ডিভোর্স পেপারে সাইন নিয়ে গেছে কাল। আমি নিজের হাতে সাইন করেছি। আপনি এখন সম্পূর্ণ মুক্ত আর আমিও স্বাধীন। আপনি আমাকে নিজের স্ত্রী দাবি করতে পারেন না।